যারা এবার মাধ্যমিক দেবে 2025-এ তাদের জন্যে আজকের এই ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমি মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্স পোর্শন রয়েছে তার যে অপটিক্স চ্যাপ্টারটা অর্থাৎ লাইট চ্যাপ্টারটা আলো যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমি কমপ্লিট ডিসকাস করব এই ভিডিওতে। তো অবশ্যই যদি তুমি 2025-এ মাধ্যমিক দেবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। এবং যদি 11-12 স্টুডেন্টরা দেখছো তাহলে অবশ্যই তোমার ভাইদের শেয়ার করো ভিডিওটা। আজকে আমি পুরো লাইটটা ডিসকাস করব এই এক ভিডিওতে। ওকে, সো দেখো আমি প্রথমে তোমাদেরকে একটু বলে নিই যে আমি কি কি ডিসকাস করব। বেসিক্যালি আজকে পুরো যে টার্গেট রয়েছে সেখানে কি কি ডিসকাস করব। সেখানে আমরা বক্রতলে আলোর প্রতিফলন যেখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে তার আগে আমি কিছু বেসিক্স বিষয় বলবো লাইটের, যেগুলো জানা তোমাদের প্রয়োজন, হয়তোবা অনেকেই জানো হয়তোবা অনেকেই জানো না, তাহলে সেইগুলো তোমাদের কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন। ওকে, নেক্সট দেখো আমরা পড়বো কিছু জিওমেট্রি পড়বো গোলীয় দর্পণের। ঠিক আছে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, বস্তু এবং প্রতিবিম্বের ধারণা, রশ্মি অনুসরণ পদ্ধতি, তোমরা কিভাবে রশ্মি অনুসরণ করবে যখন তোমরা বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য প্রতিবিম্ব গঠন করবে। ওকে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে কি সম্পর্ক রয়েছে, রৈখিক বিবর্ধন কি, এবং প্রত্যেকটা টপিক্সের যে ছোটোখাটো আমাদের নিউমারিক্যালস রয়েছে, ছোটোখাটো যেরকম প্রবলেমস রয়েছে সেই প্রবলেমসগুলো ডিসকাস করবো। যেমন এখানে আমি একটা প্রবলেম নিয়েছি যেটা একটা রৈখিক বিবর্ধনের উপর রয়েছে। তেমনি দেখো এগুলো এক্সপ্লেন করব যে তুমি কিভাবে বুঝবে স্পর্শ না করে যে উত্তল অবতল এবং সমতল দর্পণ যেগুলো রয়েছে সেগুলো কীভাবে তোমরা শনাক্ত করবে। ওকে, গোলীয় দর্পণের ব্যবহার আমরা পড়বো, কোথায় কোথায় ইউজ হয়। ওকে, রিফ্র্যাকশন অফ লাইট পড়বো, মানে আলোর প্রতিসরণ সম্পর্কে পড়বো। ওকে, ল অফ রিফ্র্যাকশন সম্পর্কে বলবো। ওকে, এখানে বোধহয় রিফ্লেকশন লেখা হয়ে গেছে, রিফ্র্যাকশন হবে, প্রতিসরণের সূত্র আমরা বলবো। আলোর প্রতিসরণ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মিউর সঙ্গে যে স্পিড অফ লাইটের কি রিলেশন রয়েছে সেই সব বিষয়ে পড়বো। ওকে, তো দেখো আবার এখানে যে নিউমেরিক্যালস রয়েছে, বিভিন্ন ধরনের প্রবলেমস রয়েছে, অঙ্ক, সেগুলো আমরা ডিসকাস করব। ওকে, তারপর আমরা চলে যাব প্রিজমের মধ্য দিয়ে যে আলোর প্রতিসরণ সেটা সম্পর্কে আমি ডিসকাস করব। ওকে, তারপর দেখো তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো পুরো চ্যাপ্টারটা এইভাবে এগোতে থাকবে। এখানে নিউমেরিক্যালস রয়েছে, লেন্স সম্পর্কে ডিসকাস করব। হিউম্যান আই খুব ইম্পর্টেন্ট, আমরা হিউম্যান আই সম্পর্কে ডিসকাস করব এবং হিউম্যান আই যে ডিফেক্টসগুলো রয়েছে সেই ডিফেক্টসগুলো সম্পর্কে ডিসকাস করব, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া যে রয়েছে। ওকে, তারপরে আমরা মনোক্রোমাটিক এবং পলিক্রোমাটিক বর্ণ অর্থাৎ একবর্ণী এবং বহুবর্ণী আলোক রশ্মি সম্পর্কে ডিসকাস করব। বিভিন্ন বস্তুর বর্ণ বিভিন্ন হওয়ার কারণ কি সেই সব সম্পর্কে ডিসকাস করব। ওকে, তোমরা বুঝতেই পারছো পুরো চ্যাপ্টারটা আমি একদম তোমাদের জন্য তৈরি করে রেখেছি। পুরো চ্যাপ্টার আজকে আমরা ডিসকাস করব, আলোর বিক্ষেপণ সম্পর্কে ডিসকাস করব এবং বিক্ষেপণের যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো ডিসকাস করব। ওকে, তো চলো আজকে আমরা স্টার্ট করি, একদম প্রথম থেকে আমরা স্টার্ট করি, বেসিক কনসেপ্ট অফ লাইট থেকে। ওকে, তোমাদের এই বেসিক কনসেপ্টগুলো একটু একটু অবশ্যই বোঝার প্রয়োজন। তো আমরা আজকে বিশেষ করে অপটিক্স, যেটাকে লাইট বলে পরিচিত, অনেক বইতে অপটিক্স লেখা থাকে, বেসিক্যালি এটা হচ্ছে যে আলোক বিজ্ঞান। তো দেখো তোমাদেরকে আমি বলে রাখি প্রথমে, এই যে আলোক বিজ্ঞান বা অপটিক্স এটা একটা ভাস্ট এরিয়া। তো তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ রয়েছে এবং মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো তোমাদের প্রথমে একটু এটা জানা খুবই প্রয়োজন যে এই যে অপটিক্স বা আলোক বিজ্ঞান যেটাকে আমরা বলছি, এই অপটিক্সের কী কী পার্ট রয়েছে এবং কোন পার্টটা তোমরা পড়ছো, এটা একটু সামান্য আমি ডিসকাস করে নেবো, খুব ডিটেলস আমরা যাব না, কারণ পরীক্ষার আগে এগুলো বেশি খুব একটা বেশি তো প্রয়োজন নেই, তাই খুব একটা ডিটেলস আমি যাব না। তো প্রথমেই দেখো, আলোক বিজ্ঞানকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, একটা হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞান, ওকে, এবং আরেকটা হচ্ছে যে কোয়ান্টাম আলোক বিজ্ঞান। তো এগুলো নিয়ে আমি এখন ডিটেলস ডিসকাশন করছি না যে ভৌত আলোক বিজ্ঞান কি, কোয়ান্টাম আলোক বিজ্ঞান কি, এগুলো তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন আমরা ডিসকাস করব। আপাতত এইটুকু বুঝলেই তোমাদের যথেষ্ট যে আলোক বিজ্ঞানকে তিনটে পার্টে ভাগ করা যায়। তার মধ্যে একটা পার্ট হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেখানে আমরা বেশিরভাগ কী করি, আমরা জ্যামিতিক যে বিষয় আছে সেইগুলো নিয়ে এই ডেরিভেশনগুলো করি, জ্যামিতির সাহায্য নিয়ে অপটিক্সের এই ডেরিভেশনগুলো করি, ম্যাথমেটিক্সটা করি, সেই জন্য এটাকে জ্যামিতিক আলোক বিজ্ঞান বলা হয়। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে স্পেশালি দুটো পার্ট আমরা পড়ি, একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো দেখো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটোরই কিছুটা কিছুটা অংশ তোমাদের সিলেবাসে, মাধ্যমিকের সিলেবাসে রয়েছে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক সিলেবাস আমি স্ট্রিক্টলি তোমাদের সঙ্গে ডিসকাস করব, কোনো বেশিও ডিসকাস করব না, কমও ডিসকাস করব না। ওকে, তো আলোর প্রতিফলন দেখো এটা আবার আমরা দুটো পার্টে ভাগ করে পড়ি। একটা হচ্ছে যে সমতলে আলোর প্রতিফলন, ঠিক আছে, আর একটা হচ্ছে যে বক্রতলে আলোর প্রতিফলন। একটা হচ্ছে সমতলে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে যে বক্রতলে আলোর প্রতিফলন।
তো দেখো আমাদের সিলেবাসে একদম ডাইরেক্ট, মানে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যদি তোমরা যদি মাধ্যমিকের বইটা খোলো, একদম প্রথমেই দেখবে যে বক্রতলে আলোর প্রতিফলন থেকে চ্যাপ্টারটা স্টার্ট করা হয়েছে। তো সমতলে আলোর প্রতিফলন তোমরা বোধহয় ক্লাস 8-এ পড়েছিলে। ওকে, তো দেখো আমরা তো বক্রতলে প্রতিফলন ডাইরেক্ট পড়বো, কিন্তু তার আগে তোমাদের আলোর প্রতিফলনের যে সূত্র সেটা সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। লজ অফ রিফ্লেকশন বা রিফ্লেকশন অফ লাইট। দেখো ভেরি সিম্পল যে লটা বলছে, প্রথম সূত্র আমরা যদি বলি, সেটা হচ্ছে যে কি না, খুবই সিম্পল, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সঙ্গে সমান হয়। মনে করো এইটা একটা যে কোনো সারফেস রয়েছে, আমি প্রথমে একটা সমতল সারফেসে নিচ্ছি। দেখো এইটাও একটু বিষয়টা বোঝার আছে যে এই যে আলোর প্রতিফলনের সূত্র, তোমাদের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে যে এটা বোধহয় সমতলের ক্ষেত্রেই প্রযোজ্য। তা নয়, এটা যে কোনো ধরনের যদি বক্রতল থাকে, সেই বক্রতলের উপরে যদি যদি লাইট রশ্মির আলোক রশ্মির আপতন ঘটে, তাহলে সেখানেও কিন্তু আলোর প্রতিফলনের সূত্র মেনে চলবে। তো দেখো এইটা যদি মনে করো একটা ইনসিডেন্ট রে হয়, এটা যদি একটা ইনসিডেন্ট রে হয় বা আপতিত রশ্মি হয়, এবং এইটা এখানে যদি আমরা যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুতে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই যে আপতিত রশ্মি এবং এই যে প্রতিফলিত রশ্মি, দেখো এরা এই অভিলম্বের সঙ্গে সেম অ্যাঙ্গেল করবে। অর্থাৎ এই কোণটাকে আমরা যদি আই দিয়ে প্রকাশ করি এবং এই কোণটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথম সূত্র বলছে অবশ্যই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ আই ইকুয়াল টু আর হবে। এবং এটা নেসেসারি নয় যেটা সবসময় সমতলের ক্ষেত্রেই ঘটবে। মনে করো এটা বক্রতল রয়েছে, তাহলে বক্রতলের এই পয়েন্টে মনে করো প্রতিফলনটা ঘটছে, তাহলে যে পয়েন্টে প্রতিফলনটা ঘটছে তোমাকে প্রথমে কি করতে হবে, সেই পয়েন্টে অভিলম্বটা আঁকতে হবে। তাহলে এই পয়েন্টে অভিলম্ব তোমরা কি করে পাবে, এই পয়েন্টে প্রথমে তোমার একটা স্পর্শক অঙ্কন করতে হবে ওই পয়েন্টটাতে, সেই স্পর্শকটার সঙ্গে যে লম্বটা হবে সেটাই হবে অভিলম্ব। তাহলে এই পয়েন্টে যদি আপতিত রশ্মি হয় এইভাবে ভেবে দেখো, তাহলে প্রতিফলিত রশ্মি হবে এইভাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর হবে, এবং এখানেও অবশ্যই আই ইজুয়াল টু আর হবে, এখানেও অবশ্যই আই ইজুয়াল টু আর হবে। তো এই যে প্রতিফলনের এই সূত্রটা আমরা ইউজ করব, ওই জন্য আমরা এই সূত্রটা বারবার মানে শুরু করার আগেই তোমাদেরকে আমি বলে নিচ্ছি। যদিও তোমাদের বইতে ডাইরেক্ট বক্রতলে প্রতিফলন থেকে শুরু হয়েছে, কিন্তু প্রতিফলনের যে সূত্র, সেটা যে বেসিক প্রিন্সিপাল, সেটা যদি না জানো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলো পড়তে অসুবিধা হবে। আচ্ছা, এখানে আরেকটা সূত্র রয়েছে যেটা আমরা 2 নম্বর সূত্র বলি, সেটাতে বলা হয় এই যে আপতন কোণ, এই আপতিত রশ্মি রয়েছে এবং এই যে প্রতিফলিত রশ্মি রয়েছে এবং এই যে অভিলম্বটা আমরা অঙ্কন করেছি, এই যে তিনটে যে লাইন, এই তিনটে লাইন একই তলের উপরে থাকবে। যেমন যদি আমরা বলি যে এই বোর্ডটার তলটা রয়েছে, তাহলে এই বোর্ডের তলে দেখো রয়েছে তিনটে রশ্মি, তাহলে এই তিনটে রশ্মি সবসময় একই তলে থাকবে। মানে এটা হওয়ার সম্ভাবনা যে একটা রশ্মি এই দিকে রয়েছে, একটা রশ্মি ওই তলে রয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা, তিনজন একই তলে থাকবে। ওকে, এগুলোর প্রুফও করা যায় বিভিন্ন থিওরি থেকে, যদিও এগুলো অনেক বেসিক্স ল। প্রথমে যখন এই লগুলো এসছিল তখন কোনো প্রুফের উপরে ভিত্তি করে আসেনি, এগুলো সব এক্সপেরিমেন্টালি এসছিল। ওকে, বাই এক্সপিরিয়েন্স সায়েন্টিস্টরা এই সমস্ত লগুলো দিয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন থিওরি থেকে এগুলো প্রমাণও করা যায়, একটা থিওরি আরেকটা থিওরিকে সাপোর্ট করে। তো সেই বিশেষ ডিসকাশনে আমরা এখানে যাচ্ছি না, শুধুমাত্র এইটুকু মনে রাখলে এখানে যথেষ্ট যে প্রতিফলনের যে সূত্র, সেখানে আই ইকুয়াল টু আর, এবং এটা শুধুমাত্র সমতলের ক্ষেত্রেই নয়, বক্রতলের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে বক্রতলের আলোর প্রতিফলন বা গোলীয় দর্পণ সম্পর্কে আমরা বলবো। দেখো গোলীয় দর্পণ বা বক্রতলে আলোর প্রতিফলনের কথা যদি আমরা বলি, এটা মনে করো একটা গোলক রয়েছে, ঠিক আছে, স্ফেরিক্যাল একটা গ্লাস আমরা বলতে পারি, কাঁচের একটা গোলক রয়েছে যার ভেতরটা ফাঁকা। সেটা যদি মাঝে মাঝে আমরা এটাকে বিভক্ত করে দিই, একটা প্রান্ত এইদিকে চলে আসবে, একটা প্রান্ত ওইদিকে চলে যাবে। যদি আমরা এইভাবে ভাবি, মনে করি এই পোর্শনটাকে আমরা এইদিকে নিয়েছি এইভাবে, ওকে, আর এই দিকের পোর্শনটাকে আমি এইভাবে নিয়েছি, তাহলে দেখি এই যে পোর্শনগুলো আমরা আলাদা আলাদা করে বের করে নিয়েছি, এই পোর্শনগুলো কিন্তু একটা গোলীয় দর্পণ, তাই না, একটা গোলকের অংশ, তাই এগুলোকে গোলীয় দর্পণ বলা হবে। এগুলো কখন দর্পণ হবে, মানে মনে করো যদি এমন করা হয়, এর একটা সাইডকে এরকমভাবে আমরা পলিশ করে দিই, একটা সাইডকে যদি আমরা একটা অস্বচ্ছ পদার্থ দিয়ে পলিশ করে দিই, তাহলে এই দিকের যে সারফেসটা এটা প্রতিফলক তল হবে। হ্যাঁ, মানে এই দিক থেকে যদি রশ্মি আসে, তাহলে আমরা বলতে পারি ইনসিডেন্ট রে যেগুলো আসবে, আপতিত রশ্মি, তারা প্রতিফলিত হবে এই সারফেসটার উপরে। সিমিলারলি যদি আমরা মনে করো এমন করি যে এই দিকের সারফেসটাকে যদি আমরা এইভাবে অস্বচ্ছ পদার্থ দিয়ে প্রলেপ দিয়ে দিই, তাহলে এই দিকের ভেতরের দিকের পোর্শনটা দেখো প্রতিফলক তল হিসেবে কাজ করবে। তাহলে এই দিকের পোর্শনটা যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাহলে এই দিক থেকে আপতিত রশ্মি আসবে, এসে প্রতিফলিত হবে। তো দেখো এখানে প্রতিফলক তলটা যেহেতু অবতল অংশ, তাই এটাকে অবতল দর্পণ বলা হয়। এটাকে কি বলা হয়, এইটাকে বলা হবে সেক্ষেত্রে অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এইটাকে বলা হবে উত্তল দর্পণ, কারণ কি, এর যে উত্তল সারফেসটা রয়েছে সেই সারফেসটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে, তাই এইটাকে বলা হবে উত্তল দর্পণ।
তাই এটাকে বলা হবে উত্তল দর্পণ। ওকে, তাহলে নিশ্চয়ই তোমাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই যে কিভাবে একটা অবতল দর্পণ এবং একটা উত্তল দর্পণ আমরা তৈরি করি একটা স্ফিয়ারের অংশ থেকে। ওকে, এবারে দেখো এর বিভিন্ন পার্টগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। যে এইটা একটা দর্পণ রয়েছে, অবতল দর্পণ বা উত্তল দর্পণ রয়েছে, এর বিভিন্ন যে অংশগুলো যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, বা একটা অবতল দর্পণ কিভাবে বা একটা উত্তল দর্পণ কিভাবে প্রতিবিম্ব গঠন করবে একটা বস্তুর, সেইটা বুঝতে গেলে এর উপরে কয়েকটা পয়েন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকা অত্যন্ত জরুরি। ওকে, তো দেখো আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে জিওমেট্রি অফ স্ফেরিক্যাল মিরর। জিওমেট্রি মানে কি, ওর জ্যামিতি, মানে ওর জ্যামিতিক পয়েন্টগুলো সম্পর্কে আমি ডিসকাস করব। তো মনে করো আমি এখনই যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, যে মনে করো এটা যদি একটা সাপোজ অবতল লেন্স হয়, অবতল দর্পণ হয়, এটা যদি একটা অবতল দর্পণ হয় মানে যার অবতল সারফেসটা হচ্ছে প্রতিফলক তল, তাহলে আমরা এই যে এক্সিসটা নিচ্ছি এটাকে আমরা প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ বলবো। এর মাঝখান দিয়ে যে পারপেন্ডিকুলার এক্সিসটা যাচ্ছে, যেটা অবশ্যই এর সেন্টার দিয়ে পাস করবে, সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে আমি যদি এটাকে এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করি, এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করি এই দুটো প্রান্তকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্স ওয়াই আসলে কি, এখানে এক্স ওয়াই হচ্ছে আসলে কি না, এক্স ওয়াই আসলে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস বলতে পারো তোমরা, এটাকে বলা হয় প্রধান অক্ষ। ওকে, এবার দেখো এই প্রধান অক্ষ যে পয়েন্টটাতে দিয়ে পাস করছে, এই যে পয়েন্টটা, এই পি পয়েন্টটাকে বলা হবে এই দর্পণের মেরু। পি পয়েন্টটাকে কি বলা হবে, পি পয়েন্টটাকে বলা হবে দর্পণের মেরু। ওকে, পি পয়েন্টটাকে বলা হবে দর্পণের মেরু। এবারে দেখো এই যে দর্পণটা আমরা নিয়েছি, যে গোলকটা থেকে নিয়েছি, সেই গোলকটার যে সেন্টারটা ছিল, সেই সেন্টারটাকে বলা হবে কি না বক্রতা কেন্দ্র। তাহলে সি কে আমরা কি বলবো, এখানে সি কে আমরা বলবো বক্রতা কেন্দ্র। ক্লিয়ার, সি কে আমরা বলবো বক্রতা কেন্দ্র। ওকে, এবার দেখো এই যে পি থেকে সি এর যে ডিস্টেন্স অর্থাৎ পিসি, এই পিসি কে আমরা কি বলবো, পিসি কে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। ওকে, এবং সাধারণত এই বক্রতা ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি, বক্রতা ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। এবারে দেখো এইখানে যদি একটা নাম দিয়ে দিই এ, আর এখানে যদি নাম দিয়ে দিই বি, তাহলে এই যে এ পি বি এটা হচ্ছে দর্পণের একটা প্রধান ছেদ, যে অংশটাকে আমরা, যে প্রধান অংশটাকে আমরা ছেদ করে নিয়েছি, অর্থাৎ এই যে এ পি বি এইটাকে আমরা বলতে পারি প্রধান ছেদ, দর্পণের প্রধান ছেদ। এইবারে দেখো, এইবারে দেখো যদি মনে করো এই এ এবং বি এই দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করি, এ এবং বি এই দুটো পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি, তাহলে এই যে ডিস্টেন্সটা এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় এ বিটাকে কি বলা হয় না দর্পণের কি বলা হয় উন্মেষ। ওকে, উন্মেষ, এটাকে রৈখিক উন্মেষ বলবো। আর যদি মনে করো এইটা সি পয়েন্টের থেকে আমরা বলি এবং এইখান থেকে আমাদের যদি বি পয়েন্টে যায়, বি পয়েন্টে যায়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এ সি বি সেটাকে বলবো কৌণিক উন্মেষ। তাহলে এ বি মানে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, এ বি এর মধ্যে যে রৈখিক ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো রৈখিক উন্মেষ। কি বলা হবে, রৈখিক উন্মেষ। এবং যদি আমরা এসিবি অ্যাঙ্গেলটার কথা বলি, কোন এসিবি এর কথা বলি, তাহলে এইটাকে বলা হবে কৌণিক উন্মেষ। তাহলে এই যে কয়েকটা জিওমেট্রিক্যাল পয়েন্টের কথা আমরা বলছি, সেগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই পয়েন্টগুলো শুধুমাত্র যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে জাস্ট ডায়াগ্রামটা একটু উল্টো হবে। মনে করো যদি আমরা এই দিকে ডায়াগ্রামটা করি, এইদিকে যদি ডায়াগ্রামটা করি, সেক্ষেত্রে দেখো আমি সেম পয়েন্টগুলোর কথা বলছি, তাহলে এইটা হয়ে যাবে এই যে এক্স ওয়াই, এইটা হয়ে যাবে প্রধান অক্ষ। এখানে কিন্তু এই দিকটাতে থাকবে কি, এই দিকটাতে থাকবে প্রতিফলক তল। ওকে, এই পয়েন্টে যদি এ পি বলি, তাহলে এখানে পি হয়ে যাবে মেরু সেম। কিন্তু দেখো এইদিকে যে সি পয়েন্টটা থাকবে সেটা সেটা প্রতিফলক তলের উল্টো দিকে থাকছে। এখানে কিন্তু যেদিকে প্রতিফলক তল ছিল সেই দিকেই থাকবে। আর সবসময় খেয়াল রাখবে যেদিকে প্রতিফলক তল, আপতিত রশ্মি কিন্তু ওই দিকেই আসবে। কারণ দেখো এই দিক থেকে আপতিত রশ্মি এসে তো কোনো লাভ নেই, প্রতিফলন হবে না। আলোর প্রতিফলন যতক্ষণ না ঘটছে ততক্ষণ যে পারপাসে দর্পণটা ইউজ হচ্ছে সেই পারপাসটা কিন্তু ফুলফিল হবে না। ওকে, তাহলে এখানে বুঝতে পারছো এখানেও সেম হবে, এ পি বি প্রধান ছেদ হবে, এ বি এখানে হবে রৈখিক উন্মেষ, এ সি বি হয়ে যাবে কৌণিক উন্মেষ, সব সেম পয়েন্ট হবে, শুধুমাত্র জাস্ট ডায়াগ্রামটা উল্টো দিকে হবে। ওকে, তাহলে এই যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, সেই পয়েন্টগুলো তোমাদেরকে বুঝতে হবে। এইখানে দেখো আমি আবার একটা জিনিস বলতে চাইবো, যেটা হচ্ছে দেখবে তোমাদের বইতে লেখা আছে, অনেক জায়গায় এই কথাটা উল্লেখ করা আছে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ মানে কি, এই যে এ বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা খুব কম, অর্থাৎ দর্পণগুলো এরকম ছোট দর্পণ হবে। কেন দেখো ছোট দর্পণ হবে, ছোট দর্পণ যদি না হয় তাহলে একটা সমস্যা রয়েছে।
কি সমস্যা রয়েছে দেখবে তোমরা দু ধরনের রশ্মির কথা হয়তো পেয়েছো বইতে। একটাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি, আর একটাকে বলা হয় প্রান্তিক রশ্মি বা প্রান্তীয় রশ্মি। দেখো প্রান্তীয় রশ্মি বা টার্মিনাল রে যেগুলো হচ্ছে যে এই যে যেমন আমি রশ্মিটা এঁকেছি, এই রশ্মিটা টার্মিনাল দেখো এন্ড পয়েন্টের দিকে আছে। আর যেগুলো প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো থাকবে সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। তাহলে দেখো যেগুলো প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো থাকবে সেগুলো উপাক্ষীয় রশ্মি, আর যেগুলো প্রধান অক্ষ থেকে অনেক দূরে থাকবে সেগুলো প্রান্তীয় রশ্মি। যদি আমরা এই উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তীয় রশ্মি দুটোকেই আমরা কনসিডার করি ইমেজ ফরমেশনের জন্য, প্রতিবিম্ব গঠনের জন্য, দেখা যাবে যে একটা হেজি ইমেজ গঠন হচ্ছে। মানে এই যে রশ্মিগুলো যে জায়গায় মিলিত হবে, দূরের রশ্মিগুলো যে জায়গায় মিলিত হবে, দেখা যায় কাছের রশ্মিগুলো সেই জায়গায় মিলিত না হয়ে একটু দূরে মিলিত হয়। সেক্ষেত্রে দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা ডিফাইন্ড হবে না, ফোকাস পয়েন্ট ডিফাইন্ড হবে না, দুটো আলাদা আলাদা ফোকাস পয়েন্ট হয়ে যাবে। তার জন্য কি হবে, ইমেজ ফরমেশনের ত্রুটি আসবে। ওই জন্য আমরা কি করব, এই দিকের যে রেগুলোকে, সেই রেগুলোকে আমরা কনসিডার করব না। সেই রেগুলোকে যদি আমরা কনসিডার না করি তাহলে আমরা দর্পণটাকে কি করব, ছোট দর্পণ নিয়ে নেব। তাহলে দেখো ওই উপরের দিকের রেগুলো পাস হয়ে যাবে, সেগুলো দর্পণে প্রতিফলিত হবে না। তাহলে ছোট দর্পণ বা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নিলে কি হবে, ইমেজ ফরমেশনের যে ত্রুটি সেই ত্রুটিটাকে আমরা এড়িয়ে চলতে পারবো। ওই জন্য বলা হয় যে আমরা এখানে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করব। ওকে, তো আমাদের এই পুরো ডিসকাশন যেটা হবে, পুরো জিওমেট্রিক্যাল অপটিক্সে, পুরো তোমাদের সিলেবাসে, শুধুমাত্র ক্লাস 10এই নয়, যখন তোমরা ক্লাস 12-এ উঠবে সেখানেও এই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কথাই বলা হবে। ওকে, যদি বড় দর্পণ নেওয়া হয় সেক্ষেত্রে সমস্যা আছে, এবং সেক্ষেত্রে সমস্যাগুলোকে আরও অন্য উপায়ে সলভ করা যায়, সেগুলো আমরা যখন একটু বড় হয়ে যাব ক্লাস 12-এ পড়বো। ওকে, আপাতত তোমাদের এইটুকু জানলেই যথেষ্ট। ওকে, নেক্সট দেখো আমরা যেটা ডিসকাস করব, হ্যাঁ নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি না, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব, যেটা আমি এখনই বলছিলাম। তো দেখো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বকে আমরা কিভাবে ডিসকাস করতে পারি। ওকে, তাহলে আমি প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে বলি, তারপর আমি সেম বিষয়টাকে উত্তল দর্পণের ক্ষেত্রেও বলবো। তাহলে এইটা মনে করো একটা অবতল দর্পণ, যে অবতল দর্পণের আমি একটু আগেই বললাম যে এই পাশটা যদি আমরা অস্বচ্ছ পদার্থের প্রলেপ দিয়ে দিই, তাহলে এইটা হয়ে গেল প্রধান অক্ষ, আর এই পাশটা হয়ে যাবে প্রতিফলক তল। তাহলে দেখো দর্পণের মুখ্য ফোকাস কোনটা না, সমান্তরাল আলোক রশ্মি। মনে করো আমি একটু আগে বললাম যে এই পয়েন্টটাকে আমরা পি দিয়েছিলাম, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এবং এইখানে একটা বক্রতা কেন্দ্র ছিল সি। এখন দেখো সমান্তরাল আলোক রশ্মি যে পয়েন্টে মিলিত হবে, সমান্তরাল আলোক রশ্মি এসে এসে যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টটাকেই বলা হবে ফোকাস পয়েন্ট, সেই পয়েন্টটাকেই বলা হবে ফোকাস পয়েন্ট। ওকে, তা দেখো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যে পয়েন্টে এসে মিলিত হবে, তাহলে এইটা হচ্ছে ফোকাস বিন্দু এফ, এটাকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে ফোকাস দূরত্ব কোনটা হবে, তাহলে এই যে পি এফ বলা হচ্ছে, পি এফ এইটা হচ্ছে কিন্তু ফোকাস দূরত্ব। পিএফ কি না, পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমরা সাধারণত স্মল এফ দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, পি থেকে এফ এর দূরত্ব। একটু আগে আমরা বললাম পি থেকে সি এর দূরত্ব যেটা ছিল পিসি, পিসি যেটা ছিল সেটা আসলে কি বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, বক্রতা ব্যাসার্ধ। একটু পরে আমরা এটা প্রমাণও করব যে এফ হচ্ছে আর এর অর্ধেক, অর্থাৎ এফ ইকুয়াল টু আর বাই টু। এটা একটু পরেই আমরা প্রমাণ করব যে এফ ইকুয়াল টু হচ্ছে আসলে আর আপন টু। ওই জন্য দেখো আমি অলমোস্ট মাঝখানে এফ পয়েন্টটাকে কনসিডার করেছি। আমি আবার বলছি দেখো এইখানে যদি আমরা এই প্রান্তীয় রশ্মিগুলোকে কনসিডার করতাম তাহলে কিন্তু ফোকাসে তারা মিলতো না, আগে পরে মিলতো। ওকে, তাহলে সেই জন্যেই আমরা কি করছি, ছোট উন্মেষযুক্ত দর্পণ নিচ্ছি। আমরা যখনই ডায়াগ্রাম বানাবো বড় ডায়াগ্রামই বানাবো আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু মনে রাখবে যে এটা কিন্তু খুব ছোট দর্পণের জন্য বা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের জন্য প্রযোজ্য। আচ্ছা, সেম থিং যদি আমি একটা উত্তল দর্পণের ক্ষেত্রে করার চেষ্টা করি, তাহলে এইটা যদি একটা উত্তল দর্পণ নিয়ে নিই, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এই পাশে হয়ে যাবে তোমার, এই পাশে হয়ে যাবে, এই পাশটা হয়ে যাবে কি প্রতিফলক তল, আর এই দিকে হয়ে যাবে সি এইখানে। তাহলে এইটা মনে করো এ পি বি। তাহলে এইখানে সমস্যা কি দেখো, যদি আমার সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এইভাবে আসে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এইভাবে যদি আসে, তারা প্রতিফলনের পর তো এই দিকে চলে যাবে। কেন, দেখো এখানে একটু আগেই বললাম যে প্রতিফলনের সূত্র মানবে। আমরা যদি এইখানে লম্বটা অঙ্কন করতাম, লম্বটা সি দিয়ে যেত, দেখো এইখানেও তো তাই হয়েছে। এরকম নয় ব্যাপারটা যে এখানে প্রতিফলনের সূত্র মেনে চলেনি। দেখো এই যে ডেফিনেশনগুলো আমরা করছি না, সেই ডেফিনেশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রতিফলনের সূত্র মেনেই হচ্ছে। দেখো এইখানে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি না, সেই অভিলম্বটা সবসময় সি দিয়ে যাবে, সি দিয়ে যাবে।
ডায়াগ্রামটা ঠিকঠাক হলো না, কিন্তু সি দিয়ে যাবে। তাহলে দেখো এই দিকের যে অ্যাঙ্গেলটা যদি আই হয় আর এই দিকের অ্যাঙ্গেলটা সমান হতে হবে। ডায়াগ্রামে যদিও সমান দেখাচ্ছে না, কিন্তু এটা সমান হতে হবে অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন। সিমিলারলি দেখো এইখানে যদি আমরা একটা লম্ব অভিলম্ব এরমভাবে অঙ্কন করি, তাহলে এইটা যদি আমাদের আপতিত কোণ হয় তাহলে এইটা হয়ে যাবে প্রতিফলিত কোণ। সিমিলারলি এইখানের ক্ষেত্রেও হবে যে আপতিত রশ্মি যদি এই পাশ থেকে আসে তাহলে প্রতিফলিত রশ্মি কী হবে, এই দিকে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে অভিলম্বটা অবশ্যই এই সি দিয়ে যাবে। তাহলে এই আপতিত কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। ওকে, প্রতিফলন কোণ সমান হবে। তাহলে দেখো এই যে প্রতিফলিত রশ্মি তারা তো মিলছে না, তারা এই দিকে চলে এসেছে। এইখানে কি হচ্ছিল দেখো, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো এখানে মিলে যাচ্ছিল, কিন্তু এইখানে এই দিকে চলে এসেছে। তাহলে কি করতে হবে, ওইগুলোকে পিছন দিকে বাড়িয়ে দেখতে হবে কোথায় এরা মিলিত হচ্ছে। তাহলে এই রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে বাড়াই এইভাবে, দেখো এই দিকে মিলিত হচ্ছে। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল ফোকাস পয়েন্ট। ওকে, মুখ্য ফোকাস। তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কোনটা হবে, এই যে এই পিএফটা হয়ে যাবে ফোকাস দূরত্ব। তাহলে এইখানে দেখো একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, অনেক সময় দেখবে এরকম ধরনের স্টেটমেন্ট তোমরা পাবে তোমাদের বইতে, যে লেখা আছে যে অবতল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা ঋণাত্মক, কিন্তু উত্তল দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা ধনাত্মক। কেন, দেখো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন কিভাবে নেওয়া হয়। ধনাত্মক ঋণাত্মক চিহ্ন এইভাবে নেওয়া হয়, যেই দিকে আপতিত রশ্মির যে অভিমুখ, সেই আপতিত রশ্মির অভিমুখে যদি আমরা যাই সেই দিকটা আমরা সবসময় পজিটিভ নেব। কি বললাম, আপতিত রশ্মির অভিমুখে সবসময় পজিটিভ নেব। তাহলে আপতিত রশ্মি দেখো সবসময় লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, আপতিত রশ্মি আমাদের ডায়াগ্রাম অনুযায়ী লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাহলে এই পাশটাকে আমরা পজিটিভ ধরবো। এবং প্রত্যেকটা ডিস্টেন্স যখন আমরা মাপবো সেই ডিস্টেন্সগুলো সবসময় পোল বা মেরু থেকে মাপতে শুরু করব। তুমি দেখো এইখানে যদি আমরা পি থেকে এফ এর দূরত্ব মাপি তাহলে এই বরাবর যাচ্ছি, তাহলে এখানে পি এফ দেখো কোন ডাইরেকশনে যাচ্ছি, পি থেকে পজিটিভ ডাইরেকশনে যাচ্ছি, তার মানে পি এফ ইজিক্যাল টু এখানে প্লাস এফ হয়ে যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো আমরা পি থেকে যদি এফ এর দিকে আসি তাহলে আপতিত রশ্মির অপোজিটে আসছি, ওই জন্য আমরা এখানে বলবো পি এফ ইজিক্যাল টু মাইনাস এফ। শুধু তাই নয়, বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এইখানে যদি আমরা পি সি বলি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে প্লাস আর, কিন্তু এইখানে যদি পি সি বলি সেটা হয়ে যাবে মাইনাস আর। যদিও আমাদের এখান থেকে যদিও ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে না বলে এই বিষয়টা তোমাদের না বুঝলেও পরীক্ষাতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু যদি কখনো শর্ট কোয়েশ্চেন চলে আসে তখন কিন্তু তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, ফোকাস দৈর্ঘ্য বা বক্রতা ব্যাসার্ধ ঋণাত্মক হয়, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বা বক্রতা ব্যাসার্ধ ধনাত্মক হয়। ওকে, নেক্সট দেখো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। দেখো আমি অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুটোর ক্ষেত্রেই প্রমাণ করার চেষ্টা করছি, এবং দুটোর ক্ষেত্রে যে প্রমাণটা হবে একদম সেম টু সেম হবে, শুধুমাত্র ডায়াগ্রামটা আলাদা হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করি। ওকে, উত্তল দর্পণের ক্ষেত্রে করি। তাহলে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে করি। তাহলে এটা মনে করো একটা অবতল দর্পণ। ওকে, তাহলে অবতল দর্পণে আমি একটু আগেই বললাম, একটু আগে আমি ডায়াগ্রাম এঁকেছিলাম, সেম ডায়াগ্রাম হবে এখানে। এটা হয়ে গেল তোমার প্রধান অক্ষ, ঠিক আছে, প্রধান ছেদ এপিবি। এই পাশটাকে আমরা নিশ্চয়ই পলিশ করে রেখেছি। তাহলে ভেতরের দিকটা হবে কি, ভেতরের দিকটা হবে প্রতিফলক তল। তাহলে দেখো যদি সমান্তরাল রশ্মি হয়, তাহলে কি হবে, ফোকাসে এসে মিলিত হবে। তাহলে আমরা পয়েন্টটাকে নিয়ে নিই, এই পয়েন্টটা সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে যে এফ পয়েন্ট। তাহলে সি আর এফ এর মধ্যে মানে পিএফ এবং পিসির মধ্যে যে রিলেশন সেটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো যদি আপতিত রশ্মি আসে, আপতিত রশ্মি যদি হয় তাহলে প্রতিফলনের পর সমান্তরাল আপতিত রশ্মি কি হবে বলো, প্রতিফলনের পর কি হবে, ফোকাস দিয়ে যাবে। প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ফোকাসে মিলিত হবে, এইখানে মিলিত হবে। এই দিক থেকে এলো এখানে মিলিত হবে। আর দুটো দুটো আমি দেখাচ্ছি না, একটাতেই কাজ সেরে নেবো, তাহলে ডায়াগ্রামটা দেখতে ভালো লাগবে। ওকে, এবার দেখো যদি অভিলম্বটা অঙ্কন করি, সেই অভিলম্বটা সি দিয়ে যাবে। আমি একটু আগেই বললাম, এটা তো মুশকিল হয়ে যাচ্ছে, সি দিয়ে যাবে। এবং সেক্ষেত্রে দেখো এই ডায়াগ্রামটা ঠিক করে রাখতে হবে। ওকে, সেক্ষেত্রে দেখো কি হবে, সি দিয়ে যাবে, কিন্তু এইখানে যেমন অ্যাঙ্গেলটা সমান হয় সেরকমভাবে আঁকতে হবে আর কি। তাহলে দেখো এইরকমভাবে আমরা এখানে নিয়ে নিলাম, তাহলে এইভাবে দেখো সি দিয়ে যাবে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বলি আপতন কোণ থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে প্রতিফলন কোণ থিটা। দুটো সমান হবে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। আই ধরলে এটা আই, থিটা ধরলে থিটা ধরছি আমি, থিটা ধরলে ওটাও থিটা। এখন আমাকে নির্ণয় করতে হবে দেখো পি এফ এবং পি সি এর মধ্যে ডিস্টেন্স।
তাহলে এই পয়েন্টটাকে যদি আমি কিউ পয়েন্ট বলে দিই সাপোজ। ওকে, এবার একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, এইটাকে আমি একটা সমকোণী ত্রিভুজের সঙ্গে তুলনা করতে পারি। কেন দেখো, এখানে দেখো দুটো ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে পি কিউ এফ, একটা হচ্ছে পি কিউ সি। আমি একটু আগে বললাম দর্পণ যদি খুব ছোট হয়, একটা বড় অংশের যদি খুব ছোট অংশকে ধরা হয়, দেখো এটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে। মানে এই পি কিউটাকে অ্যাকচুয়ালি আমরা লম্ব বলতে পারি, ইকুইভ্যালেন্ট টু। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা একটু সিম্পল, আমরা একটু জ্যামিতির সাহায্য নিই, তাহলে তুমি বুঝতেই পারছো যে এই কোণটা যদি থিটা হয় ভেবে দেখো, তাহলে এই কোণটা কিন্তু থিটা হবে। এটা বুঝতে পারছো, একটা একান্তর কোণের সূত্র থেকে আসছে। একান্তর কোণের যে সিম্পল লজিক, যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে। আবার দেখো এই দুটো কোণের যোগফল যদি টু থিটা হয় তাহলে এই কোণটা কিন্তু টু থিটা হবে। এটাও কিন্তু একান্তর কোণের সূত্র বা একান্তর কোণের যে 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 নিয়ম, যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা প্লাস থিটা টু থিটা হয় তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা টু থিটা হবে। তোমরা জানো একান্তর কোণ যদি এইরকমভাবে থাকে তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হয়। ওকে, তাহলে দেখো এইটা এইরকমভাবে যদি বলি তাহলে এই কোণটা টু থিটা, এই কোণটা টু থিটা। আবার দেখো এইখানের ক্ষেত্রেও কিন্তু এই লাইনটার সাপেক্ষে এই লাইনটাকে যদি দেখি, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। ওকে, তাহলে তোমাদের ক্লিয়ার। এবারে দেখো এইখানে একটা ত্রিভুজ রয়েছে দেখো পি কিউ এফ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ এফ থেকে, ত্রিভুজ পি কিউ এফ থেকে, বলো ত্রিভুজ পি কিউ এফ থেকে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ পি কিউ এফ থেকে লিখতে পারি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে ট্যান থিটার জায়গায় কত আছে? ট্যান টু থিটা। দেখো ট্যান টু থিটা আছে, তাহলে ট্যান টু থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে পি কিউ বাই পি এফ, আমি আগে বলছি পি কিউটাকে তোমরা লম্ব ভাবতে পারো। কেন পি কিউটাকে লম্ব ভাবা হচ্ছে? কারণ হচ্ছে পি কিউ খুব ক্ষুদ্র, তাই না হলে কিন্তু হতো না। তাহলে দেখো পি কিউ আপন পি এফ হয়ে গেল ট্যান টু থিটা। এবার দেখো থিটা যদি খুব ক্ষুদ্র হয় না, তাহলে ট্যান টু থিটা আর টু থিটা একই বিষয়। তাহলে যেহেতু থিটা ক্ষুদ্র, তাহলে থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হয়, আমরা কি বলতে পারি দেখো ট্যান টু থিটা। ওকে, ট্যান টু থিটা ইকুয়াল টু টু থিটা। ট্যান টু থিটাও যা হয় আর এটা সমান সমান টু থিটাও তাই হয়। তাহলে এইখান থেকে দেখো আমরা লিখতে পারি টু থিটা ইকুয়াল টু পি কিউ ডিভাইডেড বাই পি এফ। এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। বা এইখান থেকে আমরা থিটা নির্ণয় করে নিতে পারি, এইখান থেকে আমরা ডাইরেক্ট থিটা নির্ণয় করে নেব। তাহলে বলো এখান থেকে থিটা নির্ণয় করলে কি হবে? থিটা ইকুয়াল টু হয়ে যাবে পি কিউ আপন এই দুইটা নিচে চলে আসবে টু পি এফ। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবারে তোমরা একটা জিনিস দেখো, এবারে তোমরা একটা জিনিস দেখো, যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যাই পি কিউ সি, তাহলে দেখো ত্রিভুজ পি কিউ সি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ পি কিউ সি থেকে যদি বলি, তাহলে এই ক্ষেত্রে আমরা ট্যান থিটা হবে, কারণ এখন তো ট্যান টু থিটা নেই, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে পি কিউ বাই পিসি হয়ে যাবে। দেখো তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে দেখো পি কিউ ডিভাইডেড বাই পিসি। ওকে, আবার একই থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা সমান থিটা হয়ে যাবে। তাহলে ট্যান থিটার জায়গায় যদি থিটা লিখি, তাহলে থিটা দেখো হয়ে গেল পি কিউ বাই পিসি। তার মানে দেখো আমরা আমরা এখানে কি পেলাম? দুটো যে সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, দু জায়গা থেকে থিটা পেয়েছি। কিন্তু দেখো এই দুটো থিটা যে পেয়েছি, দুটো আলাদা আলাদা ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি। তাহলে এইখানের থিটা আর এইখানের থিটাটাকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে পি কিউ বাই পিসি সমানই হয়ে যাবে পি কিউ বাই টু পি এফ। তাহলে দেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি লিখি যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাবো? পি কিউ বাই টু পি এফ, তাই নয় কি? পি কিউ বাই টু পি এফ ইকুয়াল টু পি কিউ বাই পিসি, পি কিউ বাই পিসি। তাহলে দেখো পি কিউ কেটে গেল, তাহলে টু পি এফ সমান পিসি। তার মানে এটা কী হলো? টু পি এফ সমান হচ্ছে যে পিসি। তার মানে পি এফ সমান কত হবে বলো? পিসি বাই টু। তাহলে পি এফ মানে কত? পি এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, আর পিসি মানে কি? ব্যাসার্ধ আর। তাহলে কি হবে? এফ ইজুয়াল টু হয়ে যাবে আর বাই টু। ওকে, তাহলে দেখো আমাদের এফ ইজুয়াল টু হয়ে যাবে কিন্তু আর বাই টু। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক আমরা খুবই সিম্পল ত্রিকোণমিতি ইউজ করে করতে পারি। ট্যান থিটা যদি তোমরা জানো লম্ব বাই ভূমি, জাস্ট এই পি কিউ এফ একটা ত্রিভুজ ধরে নেবো আর পি কিউ সি একটা ত্রিভুজ ধরে নেবো। পি কিউ এফ থেকে ট্যান টু থিটা বের করবো, পি কিউ সি থেকে ট্যান থিটা বের করবো। ওখান থেকে থিটা বের করে নেবো, এখান থেকেও থিটা বের করে নেবো, দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে কিন্তু রিলেশনটা অটোমেটিক চলে আসবে। ওকে, সেম বিষয়টা আমরা কিন্তু করতে পারি উত্তল দর্পণের ক্ষেত্রে। দেখো উত্তল দর্পণ, এটা অবতল দর্পণের ক্ষেত্রে হলো। উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখো, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উত্তল দর্পণের ক্ষেত্রে এইখানেই দেখিয়ে দিই। ওকে, এটাকে আমি ক্লিয়ার করে নিই। তাহলে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে?
উত্তল দর্পণের ক্ষেত্রে এই দিক থেকে ছবিটা থাকবে, বাস এইটুকুই যা পার্থক্য, বাকি সব সেম। দেখো কেন বলছি সেম, তাহলে দেখো এই দিকটা হয়ে যাবে কি, অস্বচ্ছ পদার্থ দিয়ে যদি আমরা এই দিকটাকে পলিশ করে দিই, তাহলে এই পাশটায় কি থাকবে, এই পাশটা হচ্ছে প্রতিফলক তল। তাহলে দেখো এই পয়েন্টটাকে যদি আমরা বলি এফ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলছি সি পয়েন্ট। তাহলে দেখো একটু আগেই বললাম যে সমান্তরাল আলোকরশ্মি কি হবে, সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হবে, এখানে লম্বটা আগেই এঁকে নিই তাহলে সুবিধা হবে। দেখো লম্বটা যদি প্রথমে এঁকে নাও না তাহলে সুবিধা হবে, সি দিয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে যে অভিলম্বটা হচ্ছে সেই অভিলম্বটার সাপেক্ষে এটা যদি আমার আপতিত রশ্মি হয়, তাহলে এই দিক বরাবর হয়ে যাবে আমার প্রতিফলিত রশ্মি, তাহলে সেই প্রতিফলিত রশ্মিটাকে বাড়ালে মিলিত হবে এফে। ওকে, তাহলে এই কোণটা যদি দেখো থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে। একই রকম নাম দেবো আমরা, এইখানটা কিউ নাম দিয়ে দিই, এইখানটা পি নাম দিয়ে দিই। ওকে, তাহলে দেখো এখানে ত্রিভুজটা কীভাবে সৃষ্টি হবে, তুমি দেখো এইখানের যে অ্যাঙ্গেলটা রয়েছে আর এইখানের অ্যাঙ্গেলটা সেম হবে, এটা কি একই কোণ, অনুরূপ কোণ। আবার দেখো এই দুটো, এই অ্যাঙ্গেলটা কত, টু থিটা, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি টু থিটা হয়, তাহলে বুঝতে পারছো এই দিকের যে অ্যাঙ্গেলটা হবে, এইখানের যে অ্যাঙ্গেলটা হবে, দেখো এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এইখানে অনুরূপ কোণ কত হবে, থিটা প্লাস থিটা, টু থিটা। এইখানে দেখো অনুরূপ কোণ এর সাপেক্ষে, এটা থিটা হলে এটা থিটা, কিন্তু এইখানে টু থিটা, দেখো এই লাইনটা, এটা স্ট্রেট লাইন, আসলে একটু বেঁকে গেছে, স্ট্রেট লাইন, তাহলে এটা টু থিটা হলে এটা টু থিটা। তাহলে দেখো আবার দুটো ত্রিভুজ পেয়ে গেছি, পি কিউ এফ আর পি কিউ সি। তাহলে একই রকমভাবে পি কিউ এফ ত্রিভুজ থেকে কী পাবো বলো, ট্যান টু থিটা পাবো। তাহলে পি কিউ এফ ত্রিভুজ থেকে ট্যান টু থিটা পাবো, ট্যান টু থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, পি কিউ বাই পি এফ, লম্ব বাই ভূমি। তাহলে এইখান থেকে টু থিটা পেয়ে যাবো কত, পি কিউ বাই পি এফ, সেম টাইপ হবে। তাহলে থিটা সমান কত হয়ে যাবে দেখো, পি কিউ বাই, থিটা সমান হয়ে যাবে ভেবে দেখো, পি কিউ ডিভাইড বাই টু পি এফ, থিটা সমান হয়ে যাবে পি কিউ ডিভাইড বাই টু পি এফ। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 বলে দিলাম। ওকে, ইকুয়েশন নাম্বার 1 বলে দিলাম। এবার দেখো আরেকটা যে ত্রিভুজ রয়েছে সেটা হচ্ছে পি কিউ সি থেকে, তাহলে এইখান থেকে যদি আমরা ট্যান থিটা বলি পি কিউ সি থেকে, তাহলে কত হবে বলো, পি কিউ বাই পিসি, পি কিউ বাই পিসি হয়ে গেল। তাহলে ট্যান থিটা প্রায় ইকুয়াল টু থিটা, তাহলে সেটা হয়ে যাবে পি কিউ বাই পিসি। তাহলে এটা হলো ইকুয়েশন 2। তাহলে 1 এবং 2কে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে যদি আমরা বলি 1 ও 2 থেকে পাই, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো দেখো, 1 ও 2 থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পি কিউ বাই টু পি এফ, একই রকম আগের মতোই সেম ক্যালকুলেশন। তাহলে পি কিউ বাই টু পি এফ সমান হয়ে যাবে দেখো পি কিউ বাই পিসি, পি কিউ বাই পিসি। তাহলে বুঝতে পারছো পি কিউ কেটে গেল, তাহলে নিচে কি পড়ে থাকছে দেখো, টু পি এফ ইকুয়াল টু পিসি, হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, পি এফ সমান পিসি বাই টু। তাহলে পি এফ মানে কত, এফ ফোকাস দৈর্ঘ্য, তাহলে ফোকাস দৈর্ঘ্য এফ সমান কী হবে দেখো, এফ সমান হয়ে যাবে কিন্তু আর বাই টু। তাহলে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে আমরা বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক সেই সম্পর্ক পেয়ে গেলাম। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ভেরি সিম্পল আমরা ত্রিকোণমিতি ইউজ করে কী করে এই প্রমাণটা করতে পারবো। এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় যে অবতল দর্পণের ক্ষেত্রে অঙ্কন করো অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে অঙ্কন করো। নেক্সট দেখো আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বস্তু এবং প্রতিবিম্বের ধারণা, মানে বস্তু কি এবং প্রতিবিম্ব কি। দেখো বস্তু কি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। মনে করো এটা একটা অবতল দর্পণ রয়েছে। ওকে, এটা একটা অবতল দর্পণ রয়েছে, দেখো অবতল দর্পণ রয়েছে। তাহলে এই অবতল দর্পণে এইখানে একটা, সরি, এই অবতল দর্পণের ক্ষেত্রে মনে করো এইখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা থেকে দেখো আপতিত রশ্মি সবসময় যাবে, দিয়ে মনে করো প্রতিফলিত হওয়ার পরে এই যেখানে মিলিত হবে সেইটা হয়ে যাবে এর প্রতিবিম্ব, এর প্রতিবিম্ব। তাহলে বস্তু এবং প্রতিবিম্বকে কিভাবে তোমরা রিকগনাইজ করবে, কিভাবে বুঝবে? বস্তু হচ্ছে কি, দেখো যে পয়েন্ট থেকে আপতিত রশ্মি বেরোবে সেইটা হচ্ছে বস্তু, মানে আপতিত রশ্মি যে পয়েন্ট থেকে শুরু হবে সেইটা হবে বস্তু। আরও ভালোভাবে বললে আপতিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয়, আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে এমার্জ হয়েছে বলে মনে হয়, সেই বিন্দুটা হচ্ছে যে, সেই বিন্দুটা হচ্ছে যে বস্তু। এটা বিন্দু হলে বিন্দু বস্তু, যদি একটা এক্সটেন্ডেড অবজেক্ট এরকম হয় তাহলে সেটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট বা বিস্তৃত বস্তু আমরা বলতে পারি। তেমনি দেখো প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয়, বা আমরা বলতে পারি প্রতিশ্রিত রশ্মি যেখানে মিলিত হয়, তাহলে প্রতিফলিত বা প্রতিশ্রিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে যে ইমেজ বা প্রতিবিম্ব। ওকে, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের সবচাইতে সিম্পল সংজ্ঞা যদি আমরা বলি, আমরা কি বলবো না, আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে বস্তু, প্রতিফলিত রশ্মি বা প্রতিশ্রিত রশ্মি, প্রতিসরণের ক্ষেত্রে তো প্রতিফলিত রশ্মি হবে না, প্রতিশ্রিত রশ্মি হবে। তাহলে প্রতিফলিত বা প্রতিশ্রিত রশ্মি এবং
প্রতিফলিত বা প্রতিসিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব, আর আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে শুরু হয় সেটাকে বলা হচ্ছে বস্তু। ওকে, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের এই ধারণাটা আশা করি তোমাদের ক্লিয়ার। এবার দেখো আমরা রশ্মি অনুসরণ পদ্ধতি বলবো। কেন রশ্মি অনুসরণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট? কারণ দেখো আমরা এখন বিভিন্ন পজিশনে বস্তুর জন্যে তাদের কোথায় প্রতিবিম্ব গঠন হবে তার জন্যে রশ্মিচিত্র অঙ্কন করব। তাহলে রশ্মিচিত্র অঙ্কন করতে গেলে প্রথমে তোমার এই ধারণাটা থাকা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজনীয় যে কোন রশ্মিটাকে আমরা নেব বা কোন রশ্মিটাকে আমরা অনুসরণ করব, সেটা রশ্মি অনুসরণ পদ্ধতি। তোমার হাতে 4টা রশ্মির মধ্যে তুমি যে কোনো 2টো রশ্মি নিতে পারো। 4টা আমাদের নন রশ্মি রয়েছে, নন রে রয়েছে। দেখো আমি একটা একটা করে বলি। মনে করো আমি অবতল দর্পণের ক্ষেত্রে বলছি বা উত্তল দর্পণের ক্ষেত্রেও সেটা বলতে পারি, সেম বিষয়, সেম হবে বিষয়টা। যেমন ধরো এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা তো শিওর, একটা রশ্মি তো এটা শিওর, এটা মনে করো পি, এটা এ, এটা বি, এটা হচ্ছে যে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের সি। এই বিষয়ে তো সন্দেহের কোনো কারণ নেই যে রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে সেই রশ্মি কিন্তু ফোকাস দিয়ে যাবে। তাহলে এইটা আমরা 1 নম্বর রশ্মি নাম দিচ্ছি, এই রশ্মিটার আমি নাম দিলাম নাম্বার 1, 1 নম্বর রশ্মি। সেকেন্ড রশ্মি কি? সেকেন্ড আমরা একটা রশ্মি নিচ্ছি। দেখো যদি এমন হয় যে রশ্মি ফোকাস দিয়ে যায়, যদি মনে করো রশ্মি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। উল্টো, যদি রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাহলে ফোকাস দিয়ে যাবে, যদি রশ্মি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। ব্যাপার একই, বোঝা গেল? এবারে দেখো, এবারে দেখো যদি মনে করো রশ্মি সি দিয়ে পাস করে, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, তাহলে দেখো এইটা আমাদের বললাম যে এই রশ্মিটা হচ্ছে আমরা 2 নম্বর রশ্মি হিসেবে নাম দিলাম, ইয়েলো রশ্মিটাকে 2 নম্বর রশ্মি নাম দিলাম। নেক্সট একটা রশ্মি আমি নিচ্ছি, একটা রশ্মি আমি নিচ্ছি, মনে করো রশ্মিটা সি দিয়ে যায়, সি দিয়ে যদি কোনো একটা রশ্মি যায় তাহলে সেটা কি হবে? ওই দিকেই ফিরে আসবে, মানে এটা লম্ব আপতন হয়ে গেছে, আপতন কোণ প্রতিফলন কোণ দুটোই 0। তাহলে এই বরাবর এলো, এই বরাবর ফিরে এলো, 3টা রশ্মি হয়ে গেল, রশ্মি নাম্বার 3। এই 3টাতেই কাজ হয়ে যায়। কিন্তু আর একটা রশ্মি আমি তোমাদেরকে এক্সট্রা বলে রাখছি। দেখো আসলে কি, এই যে রশ্মিগুলো আমরা নিয়েছি না, প্রত্যেকটা রশ্মি আসলে প্রতিফলনের সূত্র মেনেই হচ্ছে। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এমনভাবে রশ্মিটা আসছে যাতে করে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। তাই সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে যাওয়া রশ্মি সমান্তরাল হচ্ছে, বাস। তো তেমনি আমরা আরেকটা পয়েন্টকে চুজ করতে পারি, এই পয়েন্টটা, যে যেখানে আপতিত রশ্মি যদি এইভাবে আসে তাহলে প্রতিফলিত রশ্মি এইভাবে যাবে। এমন হবে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই রশ্মিটাকে আমরা 4 নম্বর রশ্মি হিসাবে বলতে পারি। তাহলে এই যে 4টা রশ্মির কথা বলছি, এই 4টা রশ্মির মধ্যে যে কোনো 2টো রশ্মি আমরা ইউজ করতে পারি প্রতিবিম্ব গঠনের জন্য, যে কোনো 2টো রশ্মি আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো আমরা ধীরে ধীরে এই বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাপোজ অবতল দর্পণের ক্ষেত্রে বললাম। ওকে, প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বলবো, অবতল দর্পণ। ওকে, কার ক্ষেত্রে বলবো? অবতল দর্পণের ক্ষেত্রে। দেখো ওহ, অবতল দর্পণ। ওকে, তাহলে দেখো অবতল দর্পণের যে বিভিন্ন অবস্থান রয়েছে সেই বিভিন্ন অবস্থানের কথা বলতে হবে। তাহলে প্রথমে আমরা মনে করছি, মনে করো ফোকাসের অসীমে রয়েছে, নাম্বার 1 হচ্ছে বস্তু অসীমে। তাহলে বস্তু যদি অসীমে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা আমরা ডিসকাস করব। বস্তু যদি অসীমে থাকে তাহলে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। ওকে, তাহলে দেখো আমরা এইভাবে যদি আমরা অবতল দর্পণটাকে অঙ্কন করি, দেখুন একটা রাফ ডায়াগ্রাম আমি অঙ্কন করছি, একদম হয়তো পারফেক্ট হবে না, কিন্তু আমাদের জাস্ট ধারণাটা দরকার যে কোন জায়গাতে সৃষ্টি হবে। তাহলে মনে করো এইটা যদি এ বিন্দু হয়, এটাকে পি বিন্দু, এটাকে বি বিন্দু আমরা বলেছি। এই পয়েন্টগুলো আমরা প্রথমে নিয়ে নেব, এটা এফ আর এটা হচ্ছে সি। এই পয়েন্টগুলো তো আমাদের ফিক্সড। এবারে দেখো যদি যদি এমন হয় যে অসীমে থাকে, তাহলে অসীমে থাকলে কি হবে? ভেরি সিম্পল, কারণ সমান্তরাল রশ্মি আসবে, অসীম থেকে যে রশ্মিগুলো আসবে সেই রশ্মিগুলো সবসময় সমান্তরাল হবে এবং সেই রশ্মিগুলো ফোকাসে এসে মিলিত হবে। তাহলে যদি মনে করো রিয়েলি মিলিত হয় তাহলে সেখানে আমরা বলি সেই যে প্রতিবিম্বটা সেটা সদ্বিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইখানে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী লিখব না, প্রথমত হচ্ছে সদ্বিম্ব তৈরি হবে, প্রথম কথা হচ্ছে এখানে সদ্বিম্ব তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে ফোকাসে তৈরি হবে, ফোকাসে অবস্থিত প্রতিবিম্ব। প্রতিবিম্ব, এটা আমি কার কথা বলছি? প্রতিবিম্বের কথা বলছি।
প্রথমত প্রতিবিম্ব সদ্বিম্ব হবে, দ্বিতীয়ত প্রতিবিম্ব ফোকাসে অবস্থিত হবে। কোথায় অবস্থিত হবে? প্রতিবিম্ব ফোকাসে অবস্থিত হবে। থার্ড পয়েন্ট কি দেখো, বস্তুর থেকে আকারে ক্ষুদ্র হবে, আকারে অত্যন্ত ক্ষুদ্র হবে, আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং অত্যন্ত ক্ষুদ্র হবে, অত্যন্ত ক্ষুদ্র হবে। ওকে, তো এই তিনটে বৈশিষ্ট্য হবে। এবার দেখো, যদি আমরা এমন করি বস্তুটাকে মনে করো অসীমে না রেখে অসীম এবং সি এর মধ্যে, মানে এরম জায়গায় রেখে দিই, তখন কি হবে? তা দেখো সেক্ষেত্রে আমরা করব। তাহলে নেক্সট 2 নম্বর যদি আমরা বলি, 2 নম্বর যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে সেম ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা তো খুব কমন ডায়াগ্রাম। ওকে, এ পি বি, এই পয়েন্টগুলো প্রথমে করে নেবে আগে। তারপরে দেখো এইখানে হয়ে যাচ্ছে আমাদের এফ পয়েন্ট, তার ঠিক সমান সমান দূরত্ব এইখানে নেবে সি, কারণ একটু আগে বললাম এফটা পি এবং সি এর মাঝখানে থাকবে। এবারে দেখো বস্তু মনে করো আমাদের এইখানে রয়েছে, তাই দুটো রশ্মি নেবো। একটা কাজ করি, একটা রশ্মি প্যারালাল রশ্মি নিয়ে নিই, তাহলে সমান্তরাল রশ্মি কি হবে সুবিধা, সবসময় এটা ফোকাস দিয়ে যাবে। তাহলে সমান্তরাল রশ্মি কোনটা দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। আরেকটা রশ্মি চাই, আর আরেকটা রশ্মি আমি ফোকাস দিয়ে নিয়ে নিচ্ছি। তাই যদি ফোকাস দিয়ে রশ্মি যায়, ভেবে দেখো, যদি রশ্মি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই রশ্মির দুটো রশ্মি যেখানে মিলিত হবে সেটাই তো প্রতিবিম্ব, তাহলে এইখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার মানে দেখো যেটা এই দিকে ছিল এখন সেটা এই দিকে হয়ে যাবে। তাহলে দেখো সদ্বিম্ব সৃষ্টি হচ্ছে, উল্টানো সৃষ্টি হচ্ছে এবং বস্তুর থেকে আকারে ছোট। তাহলে দেখো প্রতিবিম্বের যদি আমরা বৈশিষ্ট্য লিখি, তাহলে প্রতিবিম্বের আমরা কি কি বৈশিষ্ট্য লিখবো বলো? না, প্রতিবিম্ব প্রথমত হচ্ছে সদ এবং উল্টানো, সদ এবং উল্টানো, উল্টানো। নাম্বার 2 হচ্ছে আকারে ছোট, দেখো বস্তুর তুলনায় আকারে ছোট, তাহলে এটাকে আমরা বলবো আকারে ছোট। নেক্সট কি বলো, দেখো এর অবস্থান সি এবং এফ এর মধ্যে। নাম্বার 3 হচ্ছে কি না, সি ও এফ এর মধ্যে অবস্থিত, সি ও এফ এর মধ্যে অবস্থিত। এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, নেক্সট দেখো আমরা বলবো যদি এই বস্তুটা সিতে থাকে তাই তখন কি হবে, দেখো প্রতিবিম্ব সিতে অবস্থিত হবে। তো এইভাবে আমরা ধীরে ধীরে এই বিষয়টাকে করতে পারি। নেক্সট দেখো 3 নম্বর বলবো কি, যে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, বক্রতা কেন্দ্রে অবস্থিত। তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত হয় তাহলে সেম অবতল দর্পণ, অবতলের ক্ষেত্রে আমি বলছি প্রথমে, তাহলে এ পি বি এটা সবসময় কমন থাকবে, এইখানে হয়ে যাবে আমাদের এফ আর এইখানে সি। তাহলে এখন আমরা কি বলছি, বস্তু কোথায় থাকবে? বস্তু বক্রতা কেন্দ্রে সিতেই থাকবে। তাহলে এইটা হয়ে গেল বস্তু। তাহলে দেখো একই রকমভাবে দুটো রশ্মি নেব, একটা রশ্মি সমান্তরাল রশ্মি যেটা আসলে ফোকাস দিয়ে যাবে, আরেকটা রশ্মি নেব যেটা ফোকাস দিয়ে সেটা অবশ্যই সমান্তরাল হবে। তাহলে দেখো এইখানে অ্যাকচুয়ালি সৃষ্টি হতো, একটু গোলমাল হয়ে গেছে ছবিটা, স্কেল দিয়ে করলে ঠিক হতো। তাহলে এইখানে সৃষ্টি হবে অ্যাকচুয়ালি সমান সমান, তোমরা একটু স্কেল দিয়ে এটা মেলানোর চেষ্টা করবে। ওকে, তাহলে দেখো বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সেম হবে এবং সদ হবে, উল্টানো হবে। তাহলে দেখো এইখানে যে বৈশিষ্ট্য আমরা কি বলবো, যে প্রতিবিম্ব, প্রতিবিম্ব প্রথমে নাম্বার 1 হচ্ছে সদ এবং উল্টানো, সদ ও উল্টানো, এটা তো হচ্ছে উল্টানো। সেকেন্ড নাম্বার 2তে আমরা কি বলবো বলো, নাম্বার 2তে বলবো যে বস্তুর আকারের সমান আকৃতির, বস্তুর সমান, বস্তুর সমান। আর নাম্বার 3 যেটা হচ্ছে সেটা কোথায় অবস্থা, বক্রতা কেন্দ্রেই অবস্থিত, বক্রতা কেন্দ্রেই অবস্থিত, কেন্দ্রেই অবস্থিত। ওকে, এইবারে দেখো, তাহলে তুমি ভেবে দেখো এটা কিন্তু আস্তে আস্তে সাইজটা বাড়ছে, প্রথমে অত্যন্ত ক্ষুদ্র ছিল, তারপর একটু বড় হলো, তারপর সমান হয়ে গেল, এইবারে আর এইদিকে সরে সরে আসছে। এবারে সি থেকে যখন সি আর এফ এর মধ্যে মানে এইখানে যাবে তখন কি হবে, এই দিকে সৃষ্টি হবে এবং বড় সৃষ্টি হবে। দেখো তাহলে সেটা আমরা কি করে বলবো, না যখন সি এবং এফ এর মধ্যে থাকবে, তারপরে আমরা করব যখন এফ এর মধ্যে থাকবে, তারপরে আমরা করব যখন এফ এবং পি এর মধ্যে থাকবে। তাহলে এখন হচ্ছে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, এই পারে হবে বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। তাহলে নেক্সট আমরা কি বলবো, দেখো বস্তু বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র
ও ফোকাসের মধ্যে অবস্থিত, ও ফোকাসের মধ্যে অবস্থিত। ওকে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। সেম ডায়াগ্রাম, অবতল দর্পণ, পলিশড সারফেস, প্রধান অক্ষ এ, পি মেরু, বি, এই পয়েন্টটাকে আমরা এফ বলবো, এই পয়েন্টটাকে আমরা সি বলছি। বস্তু এখন কোথায় থাকবে? এইখানে, এইখানে বস্তু থাকবে। কি করতে হবে? দুটো রশ্মি নিতে হবে। একটা রশ্মি আমরা প্যারালাল রশ্মি নেব, একটা রশ্মি আমরা প্যারালাল রশ্মি নেব যেটা আসলেই ফোকাস দিয়ে যাবে, আর একটা রশ্মি কী করব? ফোকাস দিয়ে নিয়ে যাব যেটা আসলেই প্যারালাল হবে। তা দেখো এইখানে মিলিত হচ্ছে, মানে এইখানে সৃষ্টি হবে। তাহলে বুঝতে পারছো আকারে বড় হয়ে গেল। তাহলে এখন বৈশিষ্ট্য কি? প্রতিবিম্ব। এখন বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্ব। প্রথমত হচ্ছে যে দেখো, প্রতিবিম্ব নাম্বার 1 কি? সদ এবং উল্টানো। সদবিম্ব এবং উল্টানো হবে, এটা কমন। নাম্বার 2, অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। ওকে। নাম্বার 3, নাম্বার 3 কি বলো? এটা হচ্ছে যে বস্তুর তুলনায় আকারে বড়, বস্তু অপেক্ষা আকারে বড়, আকারে বড়। ওকে, এবার তাহলে কোথায় থাকবে? ফোকাসে থাকবে। তাহলে ফোকাসে থাকলে দেখো তখন অসীমের সৃষ্টি হবে। তাহলে নেক্সট দেখো, বস্তু ফোকাসে অবস্থিত। নেক্সট হচ্ছে কি না, তোমাদের যদি অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে নেবে যদি স্পিড হয়ে যাচ্ছে, ওকে, দিয়ে তোমরা করে নিয়ে নেক্সট চালু করবে আবার। বস্তু ফোকাসে অবস্থিত, তাহলে আরও বড় হবে বস্তু ফোকাসে অবস্থিত হলে, কিন্তু কোথায় গঠিত হবে? অসীমে। দেখো এই অবতল দর্পণ হয়ে গেল প্রধান অক্ষ এ, পি, বি। ওকে, এই পয়েন্টটা হচ্ছে যে তোমাদের এফ পয়েন্ট আমি মেনে নিলাম, এই পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট। তাহলে যদি এফে থাকে বস্তু নাকি, তাহলে কী করতে হবে? দেখো দুটো রশ্মি নেবো, দুটো রশ্মি নেবো। একটা রশ্মি প্যারালাল রশ্মি, আবার বলছি, যেটা হচ্ছে যে কি হবে? ফোকাস দিয়েই যাবে, চলে গেল। এক কাজ করি, একটা রশ্মি এইখানে নিয়ে নিই, পোলে। পোলে যদি নিয়ে, একটু আগে আমরা কী বললাম, 4 নম্বর রশ্মিটা সমান কোণে প্রতিফলিত হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে দেখো এই দুটো রশ্মি কোনোদিনও মিলিত হবে না, সমান্তরাল রশ্মি। তাহলে কোথায় সৃষ্টি হবে? অসীমে সৃষ্টি হবে। তাহলে প্রথমত কথা হচ্ছে যে সদ এবং উল্টান হবে, একই থাকবে, সদ ও উল্টানো প্রতিবিম্ব। দ্বিতীয় নম্বর কি? অসীমে অবস্থিত, অসীমে অবস্থিত আকারে বড়, অসীমে অবস্থিত এবং আকারে বড় হবে, আকারে বড়। এইবার দেখো আরেকটা লাস্ট অপশান আছে, যদি এফ এবং পি এর মধ্যে, মানে এইখানে রাখা হয়, এটা সবচেয়ে এক্সেপশনাল কেস, কারণ এখানে অসৎ বিম্ব তৈরি হবে। দেখো আমরা সেই লাস্টটা বলি, যে বস্তু যদি আমরা বলি, মনে করো বস্তু অসীম ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত, বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। ওকে, ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত। তাহলে দেখো সেম, এটা যদি আমাদের ডায়াগ্রাম হয়, অবতল দর্পণ, এইটা প্রধান অক্ষ এ, পি, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, এ, পি, বি। ওকে, এইটা মনে করো যদি হয় ফোকাস, এইটা হয়ে গেল বক্রতা কেন্দ্র সি। বস্তু থাকবে ফোকাস এবং মেরুর মধ্যে, তাই তো? ফোকাস ও মেরুর মধ্যে, মানে এইখানে, এটা হচ্ছে বস্তু। ওকে, তাহলে দুটো রশ্মি, একটা রশ্মি আমরা প্যারালাল নিয়ে নিলাম, এই রশ্মি গেল, এই রশ্মি ফোকাস দিয়ে চলে এলো। একটা পিতে নিয়ে নিচ্ছি, এই রশ্মি পিতে এলো, রশ্মি এইভাবে চলে এলো। তাহলে এই দুটো রশ্মিতে এই দিকে কোনোদিনও মিলিত হবে না, কিন্তু পিছন দিকে বাড়ালে এই দুটো রশ্মি দেখো মিলিত হয়ে যাবে। যদি এই রশ্মিটাকে আমরা এইভাবে বাড়াই, এই রশ্মি যদি আমরা এইভাবে বাড়াই, দেখো এরা কিন্তু এখানে যে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আকারে বড় হচ্ছে, কিন্তু সোজা হয়ে গেল, দেখো সোজা হয়ে গেল, অসৎ বিম্ব। তাহলে প্রথমত হচ্ছে কি? প্রতিবিম্ব অসৎ, প্রতিবিম্ব অসৎ এবং সোজা,
দেখো একটাই কিন্তু অসৎ বিম্ব সৃষ্টি হচ্ছে, এখানে একটাই কেস, অসৎ ও সোজা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নাম্বার টু, নাম্বার টুতে কি হচ্ছে দেখো, অসৎ ও সোজা। নাম্বার টুতে কি, দর্পণের পিছনে অবস্থিত, মোস্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দর্পণের পিছনে অবস্থিত, পিছনে অবস্থিত। এবং নেক্সট যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি দেখো, আকারে বড়। ওকে, বস্তু অপেক্ষা আকারে বড়, বস্তু অপেক্ষা আকারে বড়। তো এইভাবে তোমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এটা ডায়াগ্রামও আসতে পারে অথবা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করে। ওকে, এগুলো হয়ে গেল সব আমাদের কিসের কিসের জন্য, এগুলো সব হয়ে গেল অবতল দর্পণের জন্য। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বলতে পারি। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস হবে। কেন উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস হবে? কারণ আলাদা আলাদা এরকমভাবে পয়েন্ট পাওয়া যাবে না। দেখো সেটা আমরা কী করে বুঝতে পারবো? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে একটিই কেস হবে। দেখো কেন বলছি, উত্তল দর্পণের ক্ষেত্রে একটা কেস তো সবসময় বাই ডিফল্ট, যদি অসীমে থাকে তাহলে তো ফোকাসে হবে, ওইটা আমি কেস হিসাবে বলছি না। ওকে, মনে করো এইটা একটা উত্তল দর্পণ, সরি হ্যাঁ উত্তল দর্পণ, তাহলে এইটা প্রধান অক্ষ, তাহলে বুঝতেই পারছো, এই দিকটা হবে অস্বচ্ছ পদার্থের প্রলেপ। তাহলে এইটা হয়ে গেল এ পয়েন্ট, এটা পি পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এর এই দিকে থাকবে ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই দিকে তুমি কোথায় রাখবে বস্তুটাকে? একটা হতে পারে অসীমে, তাহলে ফোকাসে মিলিত হবে। অসীম বাদ দিয়ে তুমি যেখানেই রাখো না কেন সেটা একই ব্যাপার, একটাই পয়েন্ট হিসেবে আমরা ধরবো, কারণ আলাদা আলাদা কোনো পয়েন্ট এখানে নেই। এখানে যেমন পি থেকে এফ এর মধ্যে আছে, এফ থেকে সি এর মধ্যে আছে, সি থেকে ইনফাইনাইট এদিকে আছে, কিন্তু এইদিকে তো নেই। এইদিকে থেকে তো লাভ নেই, কারণ রশ্মি তো এইদিক থেকে আসবে, বস্তু তো এইদিকে থাকবে, প্রতিফলক তল তো এইদিকে। তাহলে দেখো এইখানেও সেরকম দুটো রশ্মি আমরা নেবো। তাহলে একটা আপতিত রশ্মি এমনভাবে নেবো যাতে করে মনে হয় সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাচ্ছে, তাই তো? এইটা আপতিত রশ্মি এইভাবে প্রতিফলিত হবে, কিন্তু যদি আমরা পিছন দিকে বাড়াই সেটা ফোকাস দিয়ে যাবে। আর একটা রশ্মিকে আমরা পোলে নিয়ে নিতে পারি, ডাইরেক্ট সুবিধা হবে। যদি আমরা পোলে নিই দেখো, সেটা প্রতিফলনের সূত্র মেনে আসবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এখন যদি এই রশ্মিটাকে পিছন দিকে আমরা বাড়িয়ে দিই, এখানে মিলিত হবে, তাহলে দেখো এই পয়েন্টটাতে কিন্তু ইমেজ সৃষ্টি হবে। তাহলে এই যে ইমেজটা হলো দেখো, সেটা কিন্তু সোজা হলো, অসৎ হলো, আকারে ছোট। হ্যাঁ, এবং সেটা সবসময় পি এবং এফ এর মধ্যে সৃষ্টি হবে। অসীমে থাকলে এফ এ সৃষ্টি হবে, অসীম থেকে যত কাছে নিয়ে আসবে সেটা পি এবং এফ এর মধ্যেই এই 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 রেঞ্জটাতে কোনো না কোনো জায়গায় সৃষ্টি হবে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি রয়েছে? এইখানে প্রতিবিম্বের কি বৈশিষ্ট্য রয়েছে বলো? প্রতিবিম্ব প্রথমত হচ্ছে অসৎ কিন্তু সোজা, উল্টানো নয়, অসৎ ও সোজা। নাম্বার টু, কোথায় অবস্থিত? পি ও এফ এর মধ্যে অবস্থিত, পি ও এফ এর মধ্যে অবস্থিত, পি ও এফ এর মধ্যে অবস্থিত। এবং নাম্বার তিন, আকারে ছোট, আকারে ছোট। তাহলে দেখো এই এতগুলো কেস তোমাদেরকে কিন্তু করতে হবে। ওকে, তাহলে তোমাদের মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এইখানে এইটার সাহায্যে আমরা কি বুঝতে পারছি যে মোটামুটি কোথায় অবস্থিত হচ্ছে। মানে আমরা কি বলছি, পি ও এফ এর মধ্যে অবস্থিত, তার মানে পি ও এফ এর মধ্যে এক্সাক্ট কোন পয়েন্টটাতে অবস্থিত সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ডায়াগ্রামের মাধ্যমে। আমরা কখনো বলছি পি এবং আগে উত্তল দর্পণে অবতল দর্পণের ক্ষেত্রে বললাম, কখন আমরা বলছি পি এবং সি এর মধ্যে, কখনো বলছি সি এবং অসীমের মধ্যে, কখনো বলছি সি এবং এফ এর মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি কোন পয়েন্টে সেটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না। তো তাই জন্য কি করতে হবে দেখো, অ্যাকচুয়াল পয়েন্টটাকে নির্ণয় করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস দরকার। তো সেটা আমাদের সিলেবাসে নেই। ওকে, তো আমি তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা বলে দিচ্ছি, বিষয়টা আসলে কি। জাস্ট আমি প্রমাণ টমান করবো না, জাস্ট বলে দিচ্ছি। দেখো এইটা মনে করো একটা দর্পণ রয়েছে, যে কোনো দর্পণ হতে পারে, সেটা উত্তল বা অবতল, সেম ফর্মুলা কাজ করবে। তাহলে মনে করো এইটা ফোকাস রয়েছে, আর এইটা মনে করো সি। আমরা একটু আগে বললাম যে এইখানে যদি মনে করো অবজেক্ট থাকে, তাহলে এইখানে ইমেজ তৈরি হচ্ছে। ওকে, তাই তো? তাহলে দেখো যদি আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স বলি, তাহলে এইটা হচ্ছে যে বস্তু দূরত্ব, সেই বস্তু দূরত্বকে যদি আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর এইটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এই ইউ ভি এবং এফ এর মধ্যে একটা সম্পর্ক আছে, জেনে রাখো। সেটা হচ্ছে কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এই রিলেশনটা মেনে চলে। এটা হচ্ছে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। যেহেতু আমাদের এটা সিলেবাসে নেই, তাই এখান থেকে কোয়েশ্চেন আসে না, না হলে এইটা দিয়ে কিন্তু প্রবলেম পড়তো। তো তোমরা একটু জেনে রাখো যে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব। তাহলে দেখো এখান থেকে কী হবে, যদি আমরা দর্পণটা ফোকাস দৈর্ঘ্য জানি এবং যদি বস্তু দূরত্ব জানি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব এখান থেকে নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট দেখো এটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন আসলে কি?
দেখো এই ডায়াগ্রামটাকে যদি আমি আবার আঁকি, সেম ডায়াগ্রামটাকে যদি আমি আবার আঁকি, বুঝতে পারো আমরা এখনই করলাম যে এইটা হচ্ছে আমাদের মনে করো ফোকাস, এইটা বক্রতা কেন্দ্র। তো যদি আমাদের মনে করো এইখানে একটা অবজেক্ট থাকে, তাহলে এইখানে তার প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেটা আমি যে কোনো একটা জন্য আমরা নিচ্ছি, সব ক্ষেত্রে সেটা সমান, মানে সব ক্ষেত্রে কাজ করবে আর কি, যে কোনো একটা পজিশনের জন্য নিচ্ছি। এটা যদি মনে করো হাইট অফ অবজেক্টকে আমরা এইচ ও দিয়ে প্রকাশ করি, আর এটা হাইট অফ ইমেজকে যদি এইচ আই দিয়ে প্রকাশ করি, তাহলে ইমেজ হাইট এবং অবজেক্ট হাইটের যে অনুপাত, মানে মানে আমরা বলতে পারি প্রতিবিম্ব উচ্চতা, প্রতিবিম্ব উচ্চতা, উচ্চতা যেটাকে আমরা এইচ আই দিয়ে প্রকাশ করছি, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই, যদি আমরা বলি যে বস্তু উচ্চতা, যেটাকে আমি এইচ ও দিয়ে প্রকাশ করলাম, এইটাকে বলা হয় রৈখিক বিবর্ধন, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। আবার দেখা যায় যে এইটা সমান সমান ইকুয়াল টু হয়ে যায়, এইটা আবার দেখা যায় যে এইটা সমান সমান ইকুয়াল টু হয়ে যাবে ভি আপন ইউ। ভি মানে কি এখনই বললাম প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে হচ্ছে যে বস্তু দূরত্ব। তাহলে যদি আমরা রৈখিক বিবর্ধনকে এরকমভাবে বলি যে প্রতিবিম্ব দূরত্ব আর আর বস্তু দূরত্বের অনুপাত, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো ভুল নয়। তাহলে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাত যা হবে, প্রতিবিম্ব উচ্চতার বস্তু উচ্চতার অনুপাত তাই হবে। তো এই যে ফর্মুলাটা, এইটা থেকে কিন্তু প্রবলেমস তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। যেমন ধরো আমি এখানে একটা প্রবলেম নিয়েছি, কোশ্চেনটা দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা কি বলছে দেখো, ওই যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য এ পি ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, যদিও এটা তেমন কিছু কাজ নেই। দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা হয়েছে। তাহলে বুঝতেই পারছো বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কত আমরা বলতে পারি, ইউ দিয়ে যেটা প্রকাশ করছিলাম সেইটা হচ্ছে আসলে 15 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব দূরত্ব যেটাকে আমরা ভি দিয়ে এখনই প্রকাশ করছিলাম, তাহলে সেই প্রতিবিম্ব দূরত্ব বলতে পারি ভি, সেটা হচ্ছে যে বলা আছে 30 সেন্টিমিটার। কোশ্চেন কি, বস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে, তাহলে বস্তুর দৈর্ঘ্য তোমাদের দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য মানে হাইট অফ অবজেক্ট এইচ ও দিয়ে যেটা আমি প্রকাশ করেছিলাম সেটা বলা আছে 2 সেন্টিমিটার। তাহলে কি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে কি না প্রতিবিম্ব দৈর্ঘ্য কত, তাই তো এইচ আই। তাহলে নির্ণয় করতে হবে তোমাদেরকে প্রতিবিম্ব দৈর্ঘ্য এইচ আই সমান কত। তাহলে একটু আগে আমাদের সম্পর্ক কি ছিল বলো, সম্পর্ক ছিল কি প্রতিবিম্ব দৈর্ঘ্য, ভেবে দেখো প্রতিবিম্ব দৈর্ঘ্য, আমি ভাষাতেই লিখছি সুবিধা হবে তোমাদের বুঝতে, ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য, বস্তু দৈর্ঘ্য। এইটা সমান সমান কি ছিল বলো, এইটা সমান সমান ছিল প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব। এইটা তো মেন সমীকরণ, এইটাকেই তো বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে দেখো, নির্ণয় করতে হবে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে এটা প্রতিবিম্ব দৈর্ঘ্য লিখে রাখলাম। বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, 2 লিখলাম। প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে 30, বস্তু দূরত্ব দেওয়া আছে 15। তাহলে দেখো 15, 2 কেটে গেল 30, তাহলে 2 ইন্টু 2 4, কোনাকুনি গুণ করলে প্রতিবিম্ব দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রতিবিম্ব দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ওকে, তাহলে এইভাবে তোমরা কিন্তু সিম্পল প্রবলেম যদি থাকে এখান থেকে তোমরা করতে পারবে। নেক্সট দেখো বলছি, এটা একটা কোশ্চেন, স্পর্শ না করে উত্তল, অবতল এবং সমতল দর্পণ তোমরা কিভাবে চিনতে পারবে। দেখো এই কোশ্চেনটা তোমাকে বুঝতে গেলে একটু এখনই যে ডায়াগ্রামগুলো আমি আঁকলাম সেই ডায়াগ্রামগুলোর কথা তোমাকে একটু বুঝতে হবে। দেখো আমি উত্তল এবং অবতল দর্পণের যদি আমি বলি, তুমি উত্তল দর্পণের অবতল দর্পণের শেষ কেসটা এবং উত্তল দর্পণের কথা ভাবো। অবতল দর্পণের তো অনেকগুলো কেস হয়েছিল, তার মধ্যে শেষ কেসটা আমি কি বলেছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে যেটা শেষ কেসটা ছিল ভেবে দেখো, সেটা কি ছিল বলো তো, না বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে, ফোকাস এবং পি এর মধ্যে থাকে, তাহলে আমাদের এই দিকে কিন্তু প্রতিবিম্ব গঠিত হচ্ছিল। আর উত্তল দর্পণের ক্ষেত্রে তো একটাই কেস, উত্তল দর্পণের ক্ষেত্রে তো একটাই কেস যে যদি এইদিকে বস্তু থাকে তাহলে সবসময় সেটা পি এবং এফ এর মধ্যে একটা ছোট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা, সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় জানো কি, সমতল দর্পণে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সেম হয় এবং সমান হয়, অর্থাৎ এইখানে যদি বস্তু থাকে এইখানে প্রতিবিম্ব হবে এবং সমান সমান হবে, সেম ডিস্টেন্সে হবে।
তাহলে স্পর্শ না করে একটা উত্তল অবতল না সমতল দর্পণ কি করে শনাক্ত করবে? দেখো, আমরা এক কাজ করবো, দর্পণটার সামনে যদি একটা পেনকে নিয়ে আসি, দেখো দর্পণটার সামনে হলে কি হবে, সেটা পি এবং এফ এর মধ্যে থাকবে। তাহলে সামনে যদি একটা পেনকে নিয়ে আসি, যদি পেনটা আকারে বড় দেখায় তাহলে আমরা কি কি বুঝবো? অবতল দর্পণ। পেনটা যদি আকারে বড় দেখায় মানে নিশ্চয়ই এই কেসটা হচ্ছে, এটা এটা কোথায় হওয়া সম্ভব? অবতল দর্পণ। আর যদি মনে করো পেনটা আকারে ছোট দেখায় তাহলে বুঝবে এটা উত্তল দর্পণ। পেনটা যদি আকারে একই রকম দেখায়, সমান দেখায়, যেরকম দেখাচ্ছিল সেরকমই দেখায়, তাহলে আমরা কি বুঝবো? সেটা সমতল দর্পণ। তাহলে সিম্পল দর্পণটা কাছাকাছি নিয়ে আসতে হবে। কেন বলো তো? এই দুটোর ক্ষেত্রে তো দূরে হলে হবে, কিন্তু এইটার ক্ষেত্রে কি দূরে যদি হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। একমাত্র যখন সামনে থাকবে, পি আর এফ এর মধ্যে থাকবে, তখনই মাত্র প্রতিবিম্বটা সোজা তৈরি হয় এবং এই দুটোর মতো আমি কম্পেয়ার করতে পারবো। ওকে, তাহলে খুব কাছাকাছি আমাকে রাখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো স্পর্শ না করেই যে দর্পণটা উত্তল অবতল নাকি সমতল। এবার দেখো কতগুলো গোলীয় দর্পণের ব্যবহার। যেমন দাড়ি কামানোর সময় দর্পণ হিসেবে আমরা অবতল দর্পণ কেন ব্যবহার করি? খুবই সিম্পল, দেখো এখনই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে। আমরা যখন দাড়ি কামাই তখন আমরা কি করি? খুব সামনে নিয়ে আসি আয়নাটাকে। তাহলে আয়নাটাকে যদি সামনে নিয়ে আসি, ভেবে দেখো, তাহলে তখন সেটা যদি এফ আর পি এর মধ্যে থাকে তাহলে সেটা প্রতিবিম্বটা আমরা বড় দেখতে পাবো, তাই দাড়ি কাটতে সুবিধা হবে। তাহলে ওই জন্যই আমরা কি করি? অবতল দর্পণ যদি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রতিবিম্বটা বড় দেখাবে, দাড়ি কাটতে সুবিধা হবে। নিজে নিজে যদি আমরা দাড়ি কাটি তাহলে আমরা অবশ্যই অবতল দর্পণ ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। মোটর গাড়ির হেডলাইট, টর্চ লাইট ও সার্চ লাইটে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? ওকে, মোটর গাড়ির হেডলাইট, টর্চ লাইট বা সার্চ লাইটে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? ভেবে দেখো, যদি এটা মনে করো একটা অবতল দর্পণ রয়েছে, এখন দেখো যদি আমরা এক কাজ করি, অবতল দর্পণের যে ফোকাস রয়েছে এইখানে যদি আমরা লাইটটাকে রাখি, অ্যাকচুয়ালি যে বাল্বটা জ্বলবে সেই বাল্বটাকে যদি আমরা এইখানে রাখি, তাহলে কি হবে? এই বাল্ব থেকে যে লাইটটা আসবে সেটা ফোকাস থেকে যে লাইটটা আসবে, সেই লাইটটা কি হবে বলো তো? ফোকাস থেকে যে লাইটটা আসবে, ডায়াগ্রামটা একটু ভুল এঁকে দিলাম, ফোকাস থেকে যে লাইটটা যাবে, ফোকাস বিন্দু থেকে যে লাইটটা যাবে সেটা এইভাবে যাবে। তাহলে কি হবে? প্রতিফলনের পর এটা কি হবে? সমান্তরাল হয়ে যাবে, তাহলে অনেক দূর পর্যন্ত যাবে। এটা কি হবে? অনেক দূর পর্যন্ত দেখা যাবে। ওই জন্য হেডলাইট, সার্চ লাইট বা টর্চ লাইট আমরা অবতল দর্পণ ব্যবহার করি, এবং ওই অবতল দর্পণটা ঠিক ফোকাসে আমরা কি করি? লাইটটাকে রেখে দিই। তাহলে সেই লাইটটা প্রতিফলিত হওয়ার পরে এদিকে কি হবে? বহুত দূরত্ব পর্যন্ত যাবে। মানে এরকম করে যখন আমরা টর্চটা রাখছি, আমরা এরকম জায়গায় বাল্বের লাইটটা প্রথমে এইদিকে পড়লো, দিয়ে এদিক থেকে প্রতিফলিত হয়ে ওইদিকে যাবে সব। দেখবে ওই জন্য লাইটের ভেতরে যদি পুরানো দিনের লাইট দেখুন, লাইটের ভেতরটা এরকম করা থাকে অবতল দর্পণ টাইপের, তাহলে ওটা বহুত দূর পর্যন্ত যেতে পারে। ওকে, আরেকটা দেখো অ্যাপ্লিকেশন, যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ কেন ব্যবহার করে? ভিউ ফাইন্ডার মানে কি? ভিউ ফাইন্ডার মানে হচ্ছে যে যেটা আমরা পিছন দিকটাকে দেখতে পাবো। আমরা বাইক চালাচ্ছি, বাইকের আয়নাতে পিছন দিকটা আমাদের দেখার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে দেখো সুবিধা কি হচ্ছে। মনে করো আমি একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণে কি হয় না, অবতল দর্পণে যে দুটো এন্ড পয়েন্ট, ভেবে দেখো, মনে করো মনে করো লাইট, এটা হচ্ছে প্রধান অক্ষ। মনে করো এই দিক থেকে যদি রশ্মিগুলো আসে, সেই রশ্মিটা এসে কি হবে? এইখানে মিলিত হয়ে যাবে। এই দিক থেকে যদি রশ্মিগুলো এসে পড়ে এইখানে মিলিত হয়ে যাবে। তাহলে দেখো রশ্মিগুলো যদি এইখানে মিলিত হয়ে যায় তাহলে শুধুমাত্র এইটুকু অংশই আমরা দেখতে পাবো, এইটুকু অংশের মধ্যে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। কিন্তু মনে করো যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণ হলে দেখো কি সুবিধা, যদি মনে করো এইখানে রশ্মিটা আপতিত হয়, এইখানে রশ্মিটা আপতিত হয়, তাহলে এই দিকে প্রতিফলিত রশ্মি যাবে, এই দিকে প্রতিফলিত রশ্মি যাবে। তাহলে এই পুরো অংশটা জুড়ে যে বস্তুগুলো থাকবে তাদের যে প্রতিবিম্ব এদিকে গঠিত হবে। তার মানে আমরা যদি বাইক চালাই তাহলে পিছন দিকে দেখো কতটা অংশকে কভার করছে, এইভাবে যাচ্ছে রশ্মিটা, তাহলে পিছন দিকে সম্পূর্ণ অংশটাকে কভার করছে, যার প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে বলতো? শুধুমাত্র এই জায়গায় যে বস্তুগুলো থাকবে সেই বস্তুগুলোকেই দেখতে পাবো। মানে এর যে ফিল্ড অফ ভিউ, দৃষ্টির ক্ষেত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু এর যে ফিল্ড অফ ভিউ দেখো এদিকে অনেকটা অংশ জুড়ে পাওয়া যাচ্ছে। তার মানে এই যে ফিল্ড অফ ভিউ বা দৃষ্টির ক্ষেত্র, তোমরা এইভাবে লিখবে যে দৃষ্টির যে ক্ষেত্র, সেই দৃষ্টির ক্ষেত্র কিন্তু একমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে সবচাইতে বেশি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে অনেক কম হয়ে যায়। তাই জন্য আমরা কি করি না, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। ওকে, নেক্সট দেখো আমরা চলে রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, মানে হচ্ছে যে আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, পড়েছো, জাস্ট একটু রিভাইজ করে নি। দেখো আলোর প্রতিসরণ আসলে কি, ঘটনাটা আসলে কি, দেখো ঘটনাটা হচ্ছে কি না, দুটো যদি মাধ্যম থাকে,
এইটা মনে করো একটা মাধ্যম রয়েছে, আর এইটা মনে করো একটা মাধ্যম রয়েছে, দুই মাধ্যমের এটা হচ্ছে বিভেদ তল। তো এইটা যদি আমাদের মনে করো একটা অভিলম্ব হয়, তাহলে দেখা যায় কি রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, হয় সেটা অভিলম্বের দিকে সরে আসবে, না হয় সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো যদি মনে করো এইটা লঘু মাধ্যম হয় আর এইটা যদি ঘন মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে লঘু থেকে ঘনতে এলে অভিলম্বের দিকে সরে আসবে। কিন্তু এইটা কখন হবে না, যদি এই দিকটা ঘন মাধ্যম হয়, এই দিকটা লঘু মাধ্যম হয়, তাহলে ঘন থেকে যদি লঘুতে আসে তাহলে দূরে সরে যাবে। মানে ঘটনা হচ্ছে এই রশ্মিটা কি হবে দেখো বেঁকে যাবে, রশ্মিটা কি হবে বেঁকে যাবে। তাহলে দেখো এটা ডেফিনেশন বলছে, আলোক রশ্মি যখন কোনো একটি স্বচ্ছ এবং সমসূত্র মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি স্বচ্ছ ও সমসূত্র মাধ্যমের উপর তির্যকভাবে আপতিত হয়, মানে একটু বেঁকে আপতিত, তির্যকভাবে কেন, সোজা যদি আপতিত তাহলে কিন্তু বাঁকবে না, সোজা চলে যাবে, সেক্ষেত্রে আলাদা বিষয়। যদি তির্যকভাবে আপতিত হয় তখন ওই দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। অর্থাৎ যখন এটা দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হবে তখন এই রশ্মির যে গতির অভিমুখ সেটা পাল্টে যাবে, তা হতে পারে সেটা অভিলম্বের দিকে সরে আসছে, হতে পারে সেটা অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণেরও সূত্র রয়েছে, দুটো ইম্পর্টেন্ট সূত্র রয়েছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নামে পরিচিত। যেমন প্রতিসরণের সূত্র রয়েছিল, প্রতিফলনের রয়েছিল, সেরকম প্রতিসরণের রয়েছে। এটা হচ্ছে রিফ্র্যাকশন হবে, রিফ্র্যাকশন। ওকে, রিফ্র্যাকশন। তাহলে দেখো প্রথম সূত্রটা সেম, ওখানে যেমন বলা হচ্ছিল আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। অর্থাৎ আমি যদি আবার দেখাই বিষয়টাকে, মনে করে এইভাবে দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই দিকটায় মনে করো ঘন মাধ্যম আছে, ঘন মাধ্যম আছে, আর এই দিকটাতে মনে করো, এইটার ক্ষেত্রে মনে করো এই দিকটাতে ঘন মাধ্যম আছে, ঘন মাধ্যম আছে। এইটা হচ্ছে যে অভিলম্ব, অভিলম্ব। এবারে দেখো মনে করো এইটা হচ্ছে যে আপতিত রশ্মি, এইটা হচ্ছে আপতিত রশ্মি, এইটা আপতন কোণ, এইটা আপতন কোণ। তাহলে দেখো এইটা যেহেতু ঘন মাধ্যম আর এইটা হচ্ছে যে লঘু মাধ্যম, এইটার ক্ষেত্রে কি হলো, এইটা হচ্ছে যে লঘু মাধ্যম আর এইটা হচ্ছে যে ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে এলে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে। আর যদি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে আসে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই কোণটা যদি আই হয় আর এই কোণটা যদি আর হয়, তাহলে এইখানে এই কোণটা হবে আই আর এই কোণটা হবে আর। এখানে দেখো আই আর কোণটা আই এর থেকে বড় হবে, এখানে দেখো আই কোণটা আর এর থেকে বড় হবে। ওকে, এটা হচ্ছে মেন সিনারিও। এবারে দেখো এইখানে যেমন এই যে তিনটে রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি, তিনটে রশ্মি বলবো না, তিনটে লাইন, আর এটা হচ্ছে অভিলম্ব, এরা একই সমতলে থাকবে, এই ক্ষেত্রে ওই ক্ষেত্রেও। দ্বিতীয় সূত্রটা কি বলছে দেখো, আপতন কোণের সাইন মানে কি হবে, সাইন আই। ওকে, এবং প্রতিসরণ কোণের সাইন, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন। ওকে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এদের যে অনুপাত সেটা সবসময় ধ্রুবক হবে, এবং এই ধ্রুবকটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, এবং এই মিউটাকে বলা হয় আসলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওই জন্য এটাকে অনেক সময় আমরা 1 মিউ 2 দিয়েও প্রকাশ করি, আমি সেগুলো পরে আসছি। প্রথমে তোমরা এইটুকু জেনে রাখো যে এটা আসলে ধ্রুবক। ওকে, এইটা আসলে ধ্রুবক। এবার দেখো আমরা এই সূত্রটাকে নিয়ে আরও একটু অ্যানালিসিস করব, যে যদি মনে করি এই দুটো মাধ্যম আলাদা আলাদা প্রতিসরাঙ্ক হয়, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1 ধরি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 2 ধরি, এখানেও যদি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1 ধরি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 2 ধরি, তাহলে কি হবে। এবং দেখো এইখানে যেহেতু এইটা ঘন মাধ্যম, তাহলে অবশ্যই মিউ 1 গ্রেটার দেন মিউ 2, যেটি ঘন মাধ্যম তার প্রতিসরাঙ্ক সবসময় বেশি হবে। কিন্তু এইখানে দেখো যেহেতু এইটা ঘন মাধ্যম, তাহলে মিউ 2 গ্রেটার দেন মিউ 1। তা দেখো স্নেলের সূত্রটাকে আমরা সাধারণভাবে কিভাবে ইউজ করব, দেখো স্নেলের সূত্রটাকে আমরা সাধারণভাবে কিভাবে ইউজ করব, আলোর প্রতিসরণ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি প্রথমেই বলতে চাইবো, দেখো আমাদের যে ফর্মুলাটা বলছে যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই যে ফর্মুলাটা ইকুয়াল টু আমরা মিউ লিখছি, যেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক, যেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। কিন্তু এই প্রতিসরাঙ্ক বিভিন্ন রকমের হতে পারে। কীরকম হতে পারে, প্রথমত এইটা হতে পারে পরম প্রতিসরাঙ্ক, এইটা হতে পারে পরম প্রতিসরাঙ্ক, আর এইটা হতে পারে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক হতে পারে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক হতে পারে, আবার কি হতে পারে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিন্তু হতে পারে। তাহলে দেখো পরম প্রতিসরাঙ্ক কখন হবে
যদি প্রথম মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, পরম প্রতিসরাঙ্ক কখন বলবো না, প্রথম মাধ্যমটি যদি বায়ু হয় বা শূন্য হয়, প্রথম মাধ্যমটি বায়ু বা শূন্য মাধ্যম। এর মানে কি, মানে মনে করো এইটা হচ্ছে যে একটা মাধ্যম, এই মাধ্যমটা একটা যে কোনো মাধ্যম, ওকে। কিন্তু এই দিকের মাধ্যমটা যেটা লঘু মাধ্যম সেটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে আলোক রশ্মি যদি মনে করো এই দিক থেকে এসে এই দিকে প্রতিষ্ঠিত হয়, তখন এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হবে, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, সেইটাকে বলা হয় কি না পরম প্রতিসরাঙ্ক, ওকে। তাহলে সেটাকে সিম্পল মিউ দিয়ে প্রকাশ করি। তাহলে এই মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, তাহলে আমি এই সূত্রটাতে যেটা সাইন আই বাই সাইন আর লিখছি, সেইটাকে আমি বলবো যে মিউ পরম প্রতিসরাঙ্ক। কখন বলবো এটাকে পরম প্রতিসরাঙ্ক, যখন একটা মাধ্যম বায়ু হবে। কিন্তু মনে করো যদি দুটো আলাদা আলাদা মাধ্যম হয়, মনে করো এই দুটো আলাদা আলাদা মাধ্যম, এইটা আপতিত রশ্মি, এইটা প্রতিষ্ঠিত রশ্মি, ঠিক আছে, কিন্তু এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক মনে করো আমি বলছি মিউ টু, এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বলছি মনে করো মিউ ওয়ান। তাহলে এটা প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তখন কিন্তু আমরা সাইন আই বাই সাইন আরকে মিউ লিখতে পারবো না, তখন কিন্তু আমরা সাইন আই বাই সাইন আরকে মিউ না লিখে আমরা কি বলবো, ওয়ান মিউ টু মানে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। এবং এইটা মানে আসলে দুটো মাধ্যমের অনুপাত মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে এই যে মিউ টু বাই মিউ ওয়ান মানে হচ্ছে যে ওয়ান মিউ টু, এইটাকে আমরা কি বলবো, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলবো ভালো করে বুঝো, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওকে, যেটা হচ্ছে তোমার ওয়ান মিউ টু বা মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে দেখো এই সূত্রটা যদি আমরা জেনারেলভাবে লিখি, আমরা কীভাবে লিখতে পারবো, জেনারেলভাবে সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারবো, আচ্ছা জেনারেলভাবে সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, তাহলে আমরা এখনই বললাম যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এইটা হচ্ছে আসলে কি, এইটা হচ্ছে আসলে মিউ টু বাই মিউ ওয়ান, বা এইটাকে আমরা ওয়ান মিউ টু বলতে পারি, ছেড়ে দাও মিউ টু বাই মিউ ওয়ান। এবার এটাকে কোনাকুনি তোমরা গুণ করে নাও, কত হবে দেখো, মিউ ওয়ান ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ টু ইন্টু সাইন আর। এইটাকে স্নেলের সূত্রের জেনারেল রূপ বলা হয়। এইটা কি কি বলা হয় না, স্নেলের সূত্রের সাধারণ রূপ। এটা খুব ইম্পর্টেন্ট, কেন দেখো এইটা আমরা মনে রাখার চেষ্টা করব, এইভাবে সূত্রটাকে মনে না রেখে এইভাবে মনে রাখবে, অঙ্ক করতে সুবিধা হবে। কেন বলছি দেখো, মনে করো এইটা যদি আমাদের প্রথম মাধ্যম হয় যার প্রতিসরাঙ্ক মিউ ওয়ান, এইটা মনে করো দ্বিতীয় মাধ্যম যার প্রতিসরাঙ্ক মিউ টু, আর এইটা যদি আমাদের অভিলম্ব হয়, তাহলে দেখো এইটা যদি আমাদের আপতিত রশ্মি হয়, এটা প্রতিষ্ঠিত রশ্মি হয়, সেটা ভেতরেও আসতে পারে বাইরেও যেতে পারে, আলাদা কথা। এই কোণটা যদি আই হয়, এই কোণটা যদি আর হয়, তুমি এই ফর্মুলাটাকে একটু লক্ষ্য করো, ফর্মুলাটাকে আমরা কীভাবে লিখেছি দেখো, যেই দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের হচ্ছে যে সাইন অফ অ্যাঙ্গেল, দেখো সাইন আই ইন্টু মিউ, সাইন আর ইন্টু মিউ টু। তাই সাইন আই দেখো, সাইন আই কোথায় রয়েছে, দেখো সাইন আই এই দিকের মাধ্যমটা, তার সঙ্গে কাকে গুণ করেছি মিউ ওয়ান, তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন আই। এদিকে দেখো কে রয়েছে মিউ টু, তাহলে মিউ টু ইন্টু সাইন আর। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো সাপোজ এইখানে দুটো মাধ্যম রয়েছে, ঠিক আছে, তাহলে এই কোণ এইভাবে আপাতত রশ্মি এসছে, মনে করো এইভাবে চলে গেছে, হতেই পারে। তাহলে সাপোজ মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই ওয়ান, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই টু, এইদিকে হচ্ছে মিউ ওয়ান, এইদিকে হচ্ছে মিউ টু। স্নেলের সূত্রটা কীভাবে লিখবে দেখো, যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের অ্যাঙ্গেল, তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন আই ওয়ান ইকুয়াল টু কী হবে, মিউ টু ইন্টু সাইন আই টু, ওকে। এভাবে কিন্তু আমরা করতে পারি। সিমিলারলি দেখো যে কোনো অ্যাঙ্গেল, তাহলে কী হবে এটা মনে রাখতে হবে না, এইভাবে দেখো যে কোনো অ্যাঙ্গেল, মনে করো সাপোজ আমি সেম দুটো মাধ্যম বলছি আরও অন্য মাধ্যম, যেখানে মনে করো সাপোজ আমি আরও আলাদা আলাদা নোটেশন দিচ্ছি, মনে করো এরকমভাবে দিলে এটা মনে করো গ্লাস মাধ্যম মিউ জি, এদিকে মনে করো জল আছে তাহলে মিউ ডাব্লিউ, মিউ ওয়াটার। তাহলে দেখো এইদিকে মনে করো আপতন কোণ বলে দিল থিটা, প্রতিসরণ কোণ বলে দিল বিটা, তাহলে কি হবে, তাহলে দেখো যেদিকের অ্যাঙ্গেল সেদিকে সাইন, মিউ জি ইন্টু সাইন থিটা, কীভাবে লিখবো,
মিউ জি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কী হবে দেখো, মিউ ডাব্লিউ ইন্টু সাইন বিটা, মিউ ডাব্লিউ ইন্টু সাইন বিটা। তাহলে এরকমভাবে কিন্তু আমরা ইন জেনারেল লিখতে পারি। তাহলে দেখো এই স্নেলের সূত্রটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে সুবিধা হবে যদি সূত্রটাকে এইভাবে মনে রাখি, যে মিউ ওয়ান ইন্টু সাইন আই সমান মিউ টু ইন্টু সাইন আর, অথবা এইভাবে মিউ ওয়ান ইন্টু সাইন আই ওয়ান সমান মিউ টু ইন্টু সাইন আই টু, যেই দিকের মিউ সেই দিকের অ্যাঙ্গেল, যে দিকের মিউ সেই দিকের অ্যাঙ্গেল, আর কিছু ভাবারই দরকার নেই। ওকে, তো দেখো দেখো স্নেলের সূত্র নিয়ে আরও কয়েকটা পয়েন্ট আমাদেরকে ডিসকাস করতে হবে এবং তারপরে আমরা আরও কয়েকটা প্রবলেমে যাব। এরপরে কি আছে, আমাদের প্রবলেম রয়েছে, দেখবে আমি এবার প্রবলেম দিয়েছি এই টপিকসটা থেকে, যেরকম ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো দিয়েছি। কিন্তু দেখো এখনও এই 25টা স্লাইড হয়েছে, 43টা স্লাইড রয়েছে, তো এখনও অনেকগুলো টপিকস বাকি রয়েছে। একটা ভিডিওতে শেষ করলে সমস্যা হয়ে যাবে, তোমাদেরও কনসেন্ট্রেশন থাকবে না অতক্ষণ, ঠিক আছে? তো আমি বাকি বিষয়টা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এটাই মনে রাখো যে আমাদের আমাদের প্রতিফলনটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর প্রতিসরণটা আমরা স্টার্ট করে দিয়েছি, প্রতিসরণের অঙ্ক করবো, তারপরে প্রিজম টিজম এইসব বিষয়গুলোকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো আজ এইটুকুই থাক। অবশ্যই তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রথমত তোমাদের এই বছরের জন্য তো মাধ্যমিকের জন্য তো আমি ফিজিক্সের যে পোর্শনটা আছে চেষ্টা করবো আরও 2-3টা ভিডিওর মাধ্যমে শেষ করে দেওয়ার, এটার পরে চলতরিতটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। অন্ততপক্ষে লাইট এবং চলতরিত যে দুটো সবচাইতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং সবচাইতে বড় চ্যাপ্টার, সেই দুটো চ্যাপ্টার আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের পরীক্ষার পরে 11-এ যখনই তোমরা উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 11-এর জন্য আমি ক্লাস স্টার্ট করব। কাজে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বন্ধুদেরকে বলবে যে চ্যানেলটাতে এই ধরনের পড়ানো হচ্ছে ফ্রিতে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো আজকে এইটুকুই। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ।